ধরা পড়েছে ভূত যাচ্ছে ওর বাড়ির ছাদের ওপরে থেকে যাচ্ছে। ওর বললো এবার কি করবো, একবার পিছনে, একবার বাঁদিকে, একবার ডান দিকে লাফ দিচ্ছে, একবার কানে, ডান দিকের কানে বলছে ঝপ করে, আবার শুনছো বাঁদিকের কানে বলছে। এবার প্রশ্নটা রইল, মালাটা কিসের? আর ওকে মুখে ভিজিয়ে দিত। শ্যাওড়া গাছের তলা তো সাজানো হয়, এবার বলে শ্যাওড়া গাছ থেকে পেতনি নেমে এসছে, ওরকম পেতনি থাকে। হয়ে গেল, উত্তর তো পেয়ে গেলে। শ্যাওড়া গাছের পেতনি তো প্রত্যেকটা প্রবাদ এমনি হয়নি। হ্যাঁ, অনেক দুঃসাহসী লোকজনের ওখানেই ভেঙে মুছে একাকার করে দেবে। রাস্তায় বাস পড়ে আছে, সেই বাসটা নিজের থেকে অটোমেটিক যখন উঠে যায় না, অনেক দুঃসাহসী ছেলে মেয়ে আছে, তাদের এমনি দেখবে এখানে হলুদ হলুদ হয়ে চলে গেছে। তখন যাতে এটা মানুষের অপকার না হয় এবং মানুষের উপকারটা হয়, সেই দিকে খেয়াল রাখার জন্য তোমাকে একজন এখানেরও অভিজ্ঞতা দরকার হয়, যেটা শাকচুন্নি করে দেয়। সত্যটা ভয়ঙ্কর। খেলার ছলে ছোটবেলায় স্কুলে সবসময় বা এমনি নিজের খেলার মধ্যেও খুব বলতাম, কি বিচ্ছিরি সেজেছে, শাকচুন্নির মতো লাগছে। আমাদের কাছে শাকচুন্নি ব্যাপারটা কিরকম একটা মনে হয় অদ্ভুত দেখতে বা ভয়ানক। ভয়ানক ঠিক নয়, শাকচুন্নি মানে বিশ্রী একটা রূপ, এটা আমাদের কাছে, আমাদের মাইন্ডে চলে। কিন্তু এই শাকচুন্নিও যে একটা সাধনা হয়, সেটা মহারাজের কাছে না আসলে জানতে পারতাম না। তাই সময় নষ্ট না করে আজকে শাকচুন্নি নিয়ে আলোচনা হবে। আমি সুপর্ণা, আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত, মেডিটেল এজেন্ট ওয়াইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আর শাকচুন্নি নিয়ে আলোচনা করতে সরাসরি মহারাজের কাছে। মহারাজ, এই শাকচুন্নি ব্যাপারটা কি? মানে আমি যেটা বললাম যে আমরা ছোটবেলা থেকেই জানি শাকচুন্নি মানে হচ্ছে বিশ্রী দেখতে কোনো এক মহিলা, তো সেটার আবার সাধনা হয়, সেটা কিভাবে হয়? সব ধরনের তন্ত্রগুলো হয়, তবে শাকচুন্নি নিয়ে সাধনা সবাই করে ওঠে না। তার একটা বড় কারণ, যখন তুমি সেই ধরনের প্রয়োগ শিখবে যেখানে শাকচুন্নির সাহায্য দরকার, তখনই তুমি শাকচুন্নির সাধনায় যাবে। আচ্ছা, শাকচুন্নিটা অ্যাকচুয়ালি কি? শাকচুন্নি এক ধরনের প্রেতাত্মা। আচ্ছা, এটি একটি মহিলা প্রেতাত্মা, নারী প্রেতাত্মা। যখন কোনো নারী উজ বাড়ে মারা যায় অপঘাতে, বিশেষ করে জলে ডুবে, তখন সেই ধরনের নারী এই জায়গায় স্থাপিত হয়, অর্থাৎ শাকচুন্নির আত্মাতে পরিণত হয়। কুচবার মানে শনি মঙ্গলবার? শনি মঙ্গলবারে আছে, কিছু বাজে নক্ষত্র আছে, যে নক্ষত্রগুলো মারা গেলে এই ধরনের, মানে একাধিক দোষ প্রাপ্তি হলে, আচ্ছা, ওই মৃত্যুর পর যেটা বলে দোষ পেয়েছে, এক পা দোষ পেয়েছে, হ্যাঁ, এই দোষ প্রাপ্তি গুলো হলে তখন যত ধরনের বাজে জিনিস হয়, তত এরা ক্রিটিক্যাল ধরনের আত্মাতে পরিণত হয়। তার মধ্যে শাকচুন্নি একটা, যেরকম আমাদের ব্রহ্মদত্তি, বেতাল, শাকচুন্নি, স্কন্দকাটা, বিভিন্ন রকম। তবে এই শাকচুন্নি বিশেষ করে জেলে ভূতগুলো, মেছো ভূতগুলোর মধ্যেই শাকচুন্নি পড়ে। মেছো ভূত মানে মাছের মতো? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম ভাবে এদেরকে আখ্যা দেওয়া হয়। তবে শাকচুন্নি এই ধরনেরই মধ্যে একটি ভৌতিক জিনিস, যে এই জলাশয়ের ধারে পাশেই এরা বিরাজ করে, তাই এদের সাধনাও এরকম জায়গা। জলাশয় বলতে পুকুর, নদী? সব পুকুর আছে, খাল আছে, নদী খুব কম। বিল হবে, বিলে খুব ভালো হয় শাকচুন্নি, বিলে হয়, পুকুরে ভালো হয় শাকচুন্নির সাধনা। সেটা কি মানে পার্টিকুলারলি সেই যে মহিলার কথা বলছেন, মানে যিনি হয়েছেন আর কি, সেই মহিলা সেই পুকুরে গিয়ে আত্মহত্যা করেছে বা এর কোনো মানে নেই?
কোনো মানে এর কোনো মানে নেই। তবে বেশিরভাগই দেখা গেছে যে যেখানে মারা গেছে হুম, তারা তার আশেপাশেই সেখানেই থাকে, খুব বেশি তারা দূরে যায় না। আচ্ছা, তাই যে ওখানেই মারা যেতে হবে এর কোনো মানে মানে নেই। এরা একটা জায়গা খোঁজে যেখানে এরা বসবাস করতে পারবে। এরা কি মুক্তি পায় না? না, যে আত্মাগুলো মুক্তি পায় না অপঘাতে মৃত্যুর পরেও, হুম, তার মধ্যেই কিছু আত্মা শাকচুন্নিতে পরিণত হয় বিভিন্ন দোষ প্রাপ্তির কারণে। আচ্ছা, তাহলে সেটাকে কিভাবে, মানে এটা সাধনা করাই বা কেন, মানে কিসের জন্য করা? কোনো কিছু তো পাওয়ার জন্য করা, আর কিভাবে করা? অ্যাকচুয়ালি এটা যেহেতু আমি পুষ্করণীর ক্রিয়া করি, আমাদের খণ্ডন ক্রিয়া এবং উতারা ক্রিয়া পুষ্করণী ক্রিয়ার মধ্যেই হয়। মানে জলাশয়ে গিয়ে যেতে? জলাশয়ে গিয়ে ফেলতে হয় তন্ত্রোক্ত কিছু জিনিস ক্রিয়া করে মানুষের ক্ষতি কাটিয়ে, বাধা কাটিয়ে, প্রাপ্তিতে বাধা, যে কোনো ধরনের বাধা দোষ আচ্ছা, এগুলোকে কাটিয়ে আমরা পুকুরে ফেলি। পুকুরেই ফেলি পার্টিকুলার? পুকুরে ফেলা হয়। আচ্ছা, তো এবার ওই পুকুরে ফেলার জন্য কি হয়, তার একটা লোক দরকার হয় যে এই ক্রিয়াগুলোকে ওখানে ডিস্ট্রয় করবে। যেরকম আমার চৌসার ক্রিয়াতে 4 মুয়াক্কেল চৌরাস্তার মাঝখানে রাখা হয়, 4 মুয়াক্কেলের সাধনা করতে হয় হুম, যাতে এরা ডিস্ট্রয় করে। হুম, ঠিক সেই রকমই পুকুরে অর্থাৎ পুষ্করিণীতেও এই যখন ক্রিয়া জিনিস ফেলা হয় হুম, তখন যাতে এটা মানুষের অপকার না হয় এবং আচ্ছা। মানুষের উপকারটা হয়, হুম, সেই দিকে খেয়াল রাখার জন্য তোমাকে একজন এখানেরও অধীশ্বর দরকার হয়, যেটা শাকচুন্নি করে থাকে। মানে আপনি যেটাকে ধরুন একটা এক্সাম্পল, একটা ভূতই ধরুন আপনি নিয়ে ওখানে ফেললেন, এবার সেটার উপর আরেকটা ভূত, আধিপত্য ও আর একটা জমাবে। ভূত আধিপত্য জমা। আচ্ছা, মানে ততটাই পাওয়ারফুল? হ্যাঁ, শাকচুন্নি একদম পাওয়ারহীন এটা কিন্তু নয়, আচ্ছা, পাওয়ারফুল, এবং তাকে পুজো আচ্ছার মাধ্যমে জাগৃত করে তার শক্তি আরো বৃদ্ধি করানো সম্ভব। আচ্ছা, তা সেটা কিভাবে করা হয়, মানে কিভাবে সাধনা আপনি করেছেন? এটা যে সাধনার পদ্ধতি, তার জন্য কিছু জায়গাকে তোমাকে আগে বেছে নিতে হবে। হুম, সেই জায়গাগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে শাকচুন্নির সাধনা সেটা করা সম্ভব না। তো জায়গাটা কিরকম সেটা, মানে যেরকম ধরুন আমরা কিছু কিছু সাধনা পাতালে দেখেছি, ঘরে বন্ধ দেখেছি, এটা কোথায়? এটা পুকুর পাড়ে বা বিলের পাড়ে, পুকুর পাড়ে বা বিলের পাড়ে? ঝিলবিল পুকুর, এতেই এই সাধনা সব থেকে বেশি ভালো হয়। ডোবাতে শাকচুন্নির সাধনা অত ভালো হয় না। আচ্ছা, এই ঝিলবিল পুকুর যদি পাওয়া যায় তাহলে সেখানে শাকচুন্নির সাধনা হবে প্রথম, কিন্তু সেই পুকুরের সাথে সাথে তোমাকে আরো কিছু ক্রাইটেরিয়া পালন করতে হবে, কারণ সেইখানের গুয়ে বাবলা গাছের উপস্থিতি একান্ত কাম্য। আচ্ছা, মানে যেই পুকুরের পাড়ে আপনাকে করতে হবে সেই পুকুরের পাড়ে গুয়ে বাবলা গাছ থাকবে? গুয়ে বাবলা গাছ পুকুর পাড়ের ধারে থাকতে হবে। সেটা তো খুঁজতে হবে তাহলে সেটা। হ্যাঁ, তন্ত্র Rare। সাধনা এত কিছু না, 3 রাস্তার মোড়ে একটা তুমি বটবৃক্ষ গাছ হ্যাঁ, পাওয়াটাও মুশকিল, রেয়ার। রেয়ার। আর এই সেই 3 রাস্তার মোড়ে যদি বটবৃক্ষ গাছ বা 4 রাস্তার মোড়ে বটবৃক্ষ গাছ হয় তাহলে সেটা ধ্বংসের জায়গা তৈরি করে। ধ্বংসের জায়গা তৈরি করে? আচ্ছা, তুমি মানে ভালো করে দেখো, তুমি কত বছর আছে আমাদের এখানে? কলকাতায়? হ্যাঁ, ধরো আমাদের এই এয়ারপোর্ট গামী এয়ারপোর্ট নামাতে 4 বছর? 4 বছর, তাহলে তুমি এই ঘটনা জানবে না। আমাদের 1 নম্বরে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো। 1 নম্বর যে 4 রাস্তার মোড়টা? হ্যাঁ, আচ্ছা, ওখানে দেখবে একটা বট গাছ ছিল কোনাতেই। আচ্ছা, এটা কি ডিস্ট্রয় করা হয়েছে? হ্যাঁ, তারপর থেকে অ্যাক্সিডেন্ট গায়েব। আচ্ছা, আমাদের এই 2.5 নম্বর বনে 2.5 নম্বর আর 2 নম্বরের মাঝখানে একদম 2.5 নম্বরের গায়ে গায়ে আর একটা বট গাছে তাল গাছ ছিল। বট গাছে তাল গাছ? হ্যাঁ, বট গাছে তাল গাছ কি করে হয়? ওটা ওই পরগাছা হয় না, হ্যাঁ, একটা গাছের মধ্যে, তো বট গাছে তাল গাছ ছিল। ওটাও ধ্বংসের? ওখানেও শুধু অ্যাক্সিডেন্ট হতো, তারপর? ওটাও কেটে দিয়েছে, অ্যাক্সিডেন্ট বন্ধ। তো এই ধরনের জিনিসগুলো এরা বিরাজ করে, থাকার জায়গা খোঁজে। ঠিক সেই রকমই পুষ্করিণীর জায়গাতে যে ক্রিয়া আমি ফেলতাম সেগুলোকে আটকানোর জন্য এদের দরকার হয়। আর এদের সাধনা করতে গেলে তোমাকে আবার সেই ধরনের শক্তিশালী
গাছ দরকার হবে যেখানে একে ডেকে আনা সম্ভব বা এখানে সাধনার জন্য এটা প্রয়োজন হয়। আচ্ছা। গুয়ে বাবলা গাছ কিন্তু তোমার এই সাধনার জন্য প্রয়োজন হয়। গুয়ে বাবলা গাছের তলায় বসেই তোমাকে এই সাধনা করতে হবে, পুকুরের দিকে তাকিয়ে। গুয়েবাবলা গাছ কি খুব বড় সরো না ছোট ছোট ছোটখাটো? মোটামুটি বড় হয়। ওই শিকড় দিয়ে কোনো একটা গ্রহের জন্য পড়া হয় না গুয়েবাবলা দিয়ে? গুয়ে বাবলা দিয়ে অনেক রকমের ক্রিয়া আছে, গুয়ে বাবলার শিকড়ের ব্যবহার আছে, ব্যবহার করা শিকড়ের হয়। ব্যবহারটা আমি গুয়ে বাবলা- শুনেছি, অ্যাস্ট্রোলজিক্যালও কিছু একটা ব্যবহার গুয়ে আছে। বাবলা গাছের সামনে দিয়ে গেলে তোমার গুয়ের গন্ধ বেরোবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শত্রু না সামথিং কিছু একটা হ্যাঁ বলে, হ্যাঁ, হ্যাঁ। গুয়ে বাবলা গাছের অনেক কার্যকারিতা প্রয়োগ আছে, বিভিন্ন রকম ভাবে গুয়ে বাবলার প্রয়োগ হয়। কবজের মধ্যেও গুয়ে বাবলার গাছের শিকড় চাই, ওটা ব্যবহার করা যায়। গুয়ে বাবলা গাছের ডাল নিজের কাছে রাখতে পারলে শত্রু ওটাই বলছিলাম, শত্রু না থেমে আসে, থাকে। শত্রু থেমে থাকে। গুয়ে বাবলার ডাল তুমি কোমরে বেঁধে রাখো, তাতে স্তম্ভন হবে। স্তম্ভনের জন্য অনেক ভালোভাবে ব্যবহার করা যায়, কিন্তু সেটা ভৌতিক ব্যাপার, জানো তো। আচ্ছা অ্যাকচুয়ালি এটা তুমি ভাবছো যে আমাদের ওই গুণের জন্য, এটা নয়, ওর আত্মা গুণ। গুয়ে বাবলার ওপরের আচ্ছা। যে প্রভাবটা থাকে হ্যাঁ তার প্রভাবে ওই আত্মা গুণ, এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিকের পার্ট। আচ্ছা গুয়ে বাবলার শিকড় বা গুয়ে বাবলার ডাল দিয়ে যে ক্রিয়াগুলো হয় সেটা ব্ল্যাক ম্যাজিকেরই পার্ট। আচ্ছা। ওর মধ্যে ব্ল্যাক ম্যাজিকের যে গুণ থাকা দরকার সেগুলো থাকে, তাই ব্ল্যাক ম্যাজিকেতে এই জিনিস ব্যবহার করা হয় অনেক বেশি, অর্থাৎ আত্মা ক্রিয়াতে অনেক বেশি এই ধরনের গাছকে ব্যবহার করা হয়। ওটা কি ওই স্মেলটার জন্য কি আকর্ষিত হয়, মানে এন্টিটি কি স্মেলের জন্য আকর্ষিত হয়? এক একটা রকমের অরা আছে, স্মেলটা অবশ্যই তার একটা অরা, ওই অরার জন্যই এটা। আচ্ছা, মানে যেরকম বট গাছ, অশ্বত্থ গাছ হুম। বিরাজ তো করে। বট গাছে তো সব থেকে ভালো লক্ষ্মীর সাধনা অনেক ভালো হবে। বট গাছে লক্ষ্মীর সাধনা, একদম, বট গাছে লক্ষ্মীর সাধনা অনেক ভালো কাজ করবে। আচ্ছা। অশ্বত্থ গাছের তলায় শক্তির সাধনা অনেক ভালো করবে, যে কোনো মোক্ষ- শক্তি। শক্তির সাধনা। হ্যাঁ। আবার বেল গাছের তলায় মোক্ষ লাভের সাধনা অনেক ভালো হবে। আচ্ছা সেরকম গুয়ে বাবলা গাছের তলায়, তারপরে হচ্ছে তোমার শেওড়া গাছের তলায়, বাঁশ গাছের তলায় ভৌতিক সাধনা অনেক ভালো হবে। শেওড়া গাছের তলায় তো সাধনা হয়, বলে শেওড়া গাছ থেকে পেতনি নেমে এসছে, ওরকম পেতনি থাকে। হয়ে গেল, তো উত্তর তো পেয়ে গেলে। আমরা বলতাম না শেওড়া গাছের পেতনি। তো প্রত্যেকটা প্রবাদ এমনি হয়নি, কিন্তু হ্যাঁ সেটাই। প্রবাদগুলো এই কারণেই হয়েছে। তো শাকচুন্নি সাধনাও আমাকে সেই কারণেই করতে হয়, যে আমার যে ক্রিয়াগুলো ছিল সেই ক্রিয়াগুলোর জন্যই আমাকে শাকচুন্নি সাধনা করতে হয়। এবার এই সাধনার যদি প্রসেসটা একটু বলেন, যেরকম আমাদের কাছে আপনার সাধনা মানে আমাদের কাছে একটা মানে ইন্টারেস্টিং একটা জিনিস, কারণ জানি আপনার প্রচুর কষ্ট হয়েছে, তো এটা শুনতে আমাদের অসাধারণ লাগে। আমাদের যারা আছেন তারা শুধু সাধনায়, অশোক মহারাজ মানে সাধনা শুনতে চায়। তো একটু যদি বলেন আপনার। তাহলে যেদিন আমার সাধনা শেষ হয়ে যাবে সেদিন আমার দর্শক আর শুনবে না না, কিছু? সেরকম কোনো ব্যাপার নয়, অবশ্যই নয়। তাও মানে আমরা বসে থাকি সাধনার জন্য, আপনি কবে একটা সাধনা বলবেন? শাকচুন্নির সাধনা অ্যাকচুয়ালি মানে সাহসীদের জন্য। আচ্ছা দুঃসাহসী যারা, তারা যেরকম মহারাজ আপনার বলা কোন সাধনাটা মানে ভীতুদের জন্য বলুন, আপনি সবই তো দুঃসাহসীদের জন্য। না, ওই আমার এক শিষ্যর বাড়িতে আজকে ভূত চলেছে ছাদের উপরে। আজকে? হ্যাঁ, আচ্ছা অরিজিনালি কোনো ফেক নয়, অরিজিনালি আজকে বিকেল বেলায় হ্যাঁ। ধরা পড়েছে। ভূত যাচ্ছে ওর বাড়ির ছাদের উপরে থেকে যাচ্ছে। হ্যাঁ। ওর বললো এবার কি করব, বললাম তোর কি ইচ্ছা, আর করবি বেল এক ম্যাজিক আর কি করে করিস, হ্যাঁ। করবি? হ্যাঁ করবো। তারপর শেষে বলছে 3 বছরে দেখা দিল সদ্য ছাদের ওপরে, তাহলে সামনাসামনি দর্শন হতে কি আমার জীবন শেষ হয়ে যায়? বললাম এটাই হচ্ছে কালা জাদুর দুনিয়া, যে এত সহজ নয়। তাকে বলছে তাহলে কালো ছায়া কেন, তোমার তো নীল সাদা এই ছায়া তোমার এইখানে দৌড়োয়। হ্যাঁ। বললাম ওটা আনতে এখন অনেক দেরি আছে। আজকেই বিকেল বেলা ওর ছাদে যে ভূত চলছে অনুভব করেছে, অনুভব করার না, সিসিটিভিতে ধরা পড়েছে। শেডটা, ব্ল্যাক শেডটা এসে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ, কিছু সেকেন্ড, তারপরে উড়ে চলে গেল।
লোকের কাছে হয়তো বানানো লাগবে, বাট এগুলো আমাদের প্রাপ্তি, তাই এটা আমাদের কাছে অনেক বড় জিনিস। এটা আমরা কখনো না বলতে পারি না, এটা আনন্দের বিষয়। তো সাধনাটা এত সহজ নয়, সাধনা অনেক কঠিন জিনিস। তবে ভৌতিক সাধনা তো বুকের পাটায় জোর থাকার দরকার হয়। একদমই তাই। তা না হলে যে কোনো সময় তোমার ওখানেই বিকারগ্রস্ত এবং বিকার। মৃত্যু হতে পারে, এর দ্বিতীয় কিছু নেই। এবং এর সামগ্রীগুলো জোগাড় উদ্ঘট উদ্ঘট সামগ্রী লাগে, এর সামগ্রীগুলো সবই উদ্ঘট উদ্ঘট। এর জন্য কি কি সামগ্রী লাগে? এর জন্য একটা হাড়ের মালা লাগে। হাড়? হুম। সেটা কিসের? কেন বলবো? এটা প্রশ্ন। আমি যখনই ভাবি বলবো এটা কিসের, তখনই ভাবি এক্ষুনি মহারাজ বলবেন কেন বলবো, এটাও প্রশ্ন। হাড়ের মালা লাগে, 1 ঘটি করে জল লাগে। জল? নর্মাল হ্যাঁ। জল? ঘটিতেই নিয়ে যেতে হবে, 1 ঘটি নর্মাল জল লাগে। আচ্ছা গুড়ের বাতাসা লাগে, আচ্ছা। মদ লাগে, মানে এটা কি শুদ্ধ কারণ না বিশুদ্ধ কারণ? কাঁচা কারণ। কাঁচা কারণ রয়েছে। আর চামড়ার আসন ব্যবহার করা যায় এখানে। চামড়ার কিসের চামড়া? নর্মাল? হুম, কি চামড়াটা আসন? 2টো চামড়ার আসন এখানে চলে, এক হচ্ছে মহিষের চামড়ার, হুম। আর এক হচ্ছে ভেড়ার চামড়ার, মেষের। আচ্ছা কিন্তু আরো ভালো হয় যদি কোনো অপঘাতে মৃত্যু নারীর শাড়ি পাওয়া যায়। অপঘাতে মৃত্যু নারীর শাড়ি, তার উপর শাড়ি, বসে শোনা। চুড়িদার, আগে তো শাড়ি অ্যাভেলেবেল ছিল, হ্যাঁ। তাই গুরুদেব বলতেন শাড়ি, বাট ব্যবহার করা মানে ওটা তার তো আশা করি মৃত্যু। পাওয়াটা হ্যাঁ, সম্ভব, এখন তাই না? সম্ভব হয়ে গেছে, মানে হ্যাঁ। যার যেরকম হ্যাঁ। সোর্স থাকবে সেটাতে ওই তার উপরে বসে হুম। এর মানে জবটা হবে। হুম। আর ছোলা লাগে। কাঁচা ছোলা? না 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 না, ভাজা ছোলা। ভাজা ছোলা। আচ্ছা ঠিক ঠিক, ভাজা ছোলা লাগে। এই হচ্ছে তোমার সামগ্রীগুলোর উপকরণের মধ্যে লাগে, এবং এটা প্রত্যেক দিন লাগবে। কদিনের সাধনা? সাধারণত তো সাধনার কোনো টাইম লিমিট হয় না। 14 দিন, 41 দিন, কি 21 দিন, 28 দিন, এর কোনো লিমিট নেই। সাধনা শুরু করতে হয় যতক্ষণ না তোমার দর্শন প্রাপ্তি, অনুভব প্রাপ্তি বা সিদ্ধি প্রাপ্তি, এই প্রাপ্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেটা কন্টিনিউ চলবে। এবার তোমার ধৈর্য শেষ হয়ে গেল, তুমি বলে আর করবো না, মানে তুমি ভেঙে উঠে পড়লে। তোমার ধৈর্য শেষ, সবার প্রথম তো ধৈর্যের পরীক্ষা, দ্বিতীয় হচ্ছে তোমার কনসেন্ট্রেশনের পরীক্ষা, তুমি কতটা একাগ্র চিত্তে এটা করছো সেটার পরীক্ষা। আজকাল লোক বলে আমি দীক্ষা নেব, গুরুদেবকে ভেবে নিল যে ইনি আমার গুরুদেব, আমি তাকে প্রশ্ন করছি, আমি কিন্তু তোমার কাছে দীক্ষা নেব। আদতে কি এটা নিয়ম? নিয়ম তো নয়। তুমি আসো গুরুদেবের ওখানে, গুরুদেব তোমায় দেখবেন, দেখতেই কয়েক বছর কেটে যাবে, 2-4 বার গালাগালি দেবে, লাথি মেরে তাড়িয়ে দেবে, দেখবেন অনেক ব্যাপার আছে। তারপর যদি মনে করে যে এ উপযুক্ত, তখন তাকে একটা দিনে দীক্ষার প্রদান হবে, শুভ দিন দেখে, শক্তিশালী দিন দেখে, শক্তিশালী মুহূর্তে তাকে দীক্ষা প্রদান করা হয়। এবং সেই দীক্ষার বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন ক্রিয়া, বিভিন্ন কলাপ এগুলো থাকে। কিন্তু মানুষ ভাবে আমি এই এমনি এমনি দীক্ষা নেবো, 2 দিন বাদে বাদে গুরু পাল্টাবো। ঠিক সেই রকমই আমাদের এই সাধনাগুলো এত সহজ বিষয় নয়। এই সাধনার জন্য উপযুক্ত হতে হয়। কেন 1-8টা করে জিনিস বাদ দিয়ে দিই, তার একটাই কারণ, যাতে মানুষ এই সাধনা, এই পডকাস্ট দেখে না বসে। একদম ওই কলেজ স্ট্রিটের বই কেনার মতো, তাহলে কলেজ স্ট্রিটের বই কেনার গল্প হয়ে যাবে। আজকাল তো বহু মানুষ এই পডকাস্ট দেখে সাধক হয়ে গেছে। সেই ভুলটা যেন না করে, তার কারণ তন্ত্রোক্ত সাধনার বিভিন্ন দিক হয়, শক্তি এবং আদিশক্তি, মহাশক্তি, ভৌতিক শক্তি। তো এই ভৌতিক শক্তি,
মহাশক্তির কাছাকাছি। এরা এক ধরনের শক্তি, ওনারা আর এক ধরনের শক্তি। ওনারা পজিটিভ ঊর্জার শক্তি, এরা নেগেটিভ ঊর্জার শক্তি। তুমি নেগেটিভ ঊর্জা দিয়ে মানুষের উপকার করতেই পারো। ঊর্জা ঊর্জা, গ্যাসের ওভেনের আলো আর কাঠের আগুনের আলো, দুটোই আলো। তুমি কিভাবে রাঁধবে সেটা তোমার ব্যাপার, মোমবাতি জ্বালিয়ে রাঁধো তোমার ব্যাপার। এই সাধনাগুলো সেই কারণে কিছু জিনিসকে লুকিয়ে রাখা হয়। এর একটা ভয়ঙ্কর দিক আছে। ভুল করলে মৃত্যু বা বিকার, ভুল ভাবে করলেও মৃত্যু বা বিকার। এখন সামগ্রীগুলোর নিজস্ব গুণ আছে। তুমি ওই রাত্রি 12টার সময় তুমি যাবে, গিয়ে জব করবে ভোর 4টে অবধি, এটাই হচ্ছে নিয়ম। রাত 12টা থেকে ভোর 4টে, ভোর 4টে প্রত্যেকদিন 4 ঘন্টা। প্রত্যেকদিন 4 ঘন্টার জব করতে হবে তোমায়, আচ্ছা, ঠিক আছে? তার আচারের জন্য সন্ধ্যেবেলায় গিয়ে তোমাকে ধূপ আর দীপ দিয়ে আসতে হবে। ওটা কি ওই যেটা সূর্যাস্ত যাবে, সূর্যাস্ত হয়ে গেল, গোধূলির পরের মুহূর্তে তোমাকে ওখানে ধূপ দীপ দিয়ে আসতে হবে। তুমি বসবে বলে, এটা নিমন্ত্রণ যেটা বলা হয়, তুমি আসবে তার নিমন্ত্রণ তার জানান জানা আছে। যে তুমি আসবে। রাত্রিবেলা গিয়ে তোমাকে এটা নিয়ে বসতে হবে আর সেই জব করতে হবে। হাড়ের মালা, 1 ঘটি জল, বাতাসা আর ছোলা, ছোলা আর কাঁচা আর কারণ, কাঁচা কারণ। এগুলোই হচ্ছে তোমার এর সামগ্রী। এর জব কন্টিনিউ পুকুর দিকে তাকিয়ে করতে হয়। পুকুর দিকে তাকিয়ে মানে জলের দিকে তাকিয়ে? পুকুরের দিকে তাকিয়ে, আচ্ছা, স্ট্রেট তুমি এপারে আছো, পুকুরের ওপারে, হুম। তুমি যা দেখবে তা পুকুরেই দেখবে। আচ্ছা, মানে যাকে ডাকছি আমি তাকে পুকুরেই দেখতে পাবো? পুকুরেই দেখবে, তার কারণ ওই স্থির জল ঘুরতে শুরু করবে, আচ্ছা, ওই স্থির জল নড়তে শুরু করবে, ঢেউ খেলতে শুরু করবে। তুমি তো দেখবে পুকুরেই গল্পটা। তুমি পুকুরেই তো বসে থাকবে, আর ভূতে তোমাকে উপর থেকে মুতে দেবে গায়ের মধ্যে চচ্চর করে। এ তো শাকচুন্নির গল্পেই হবে। আচ্ছা, ভূতে পেচ্ছাপ করে। যার যার ভাগ্যের এই দুর্ভাগ্য জোটে তারা জানে যে ভূতে পেচ্ছাপ করে। সত্যি করে? একদম সত্যিই করে। মানে ওটা কি শুধু সাধনা করলেই করে না, নরমাল মানুষের উপরে? নরমাল মানুষের উপরেও করে, বাট সাধনায় ভঙ্গ দেওয়ার জন্য করে। নরমাল মানুষের উপরে করে? হ্যাঁ, আমার গুরুদেবের ছেলে তারাপীঠে আমার সঙ্গে তো আগে তো সারাক্ষণ থাকতো আমার কাছে। ওকে প্রত্যেকবার তারাপীঠে গেলেই মুতে দিত ওর গায়ে। এমা কেন? কে যেন ভূতের সঙ্গে ওর আদায় কাজকলায় ছিল, ওর গায়ে মুততে আর ও রোজ গালাগালি দিত সারাক্ষণ। হ্যাঁ, কখনো দেখা হলে দেখবে, জিজ্ঞেস করে যে ভূত তোর গায়ে পেচ্ছাপ করতো তারাপীঠে, মুতে দিত? ও গেল আর ও গালাগালি করতো ভূতকে, আর ওকে মুতে ভিজিয়ে দিত। উপর থেকে জল ঢেলে দিয়েছে মনে হবে, রাত্রিবেলা, দিনের বেলাও নয়। হ্যাঁ, যে কেউ জল ঢেলেছে বা কিছু। রাত্রিবেলায় ভূতে এগুলো করে তোমাকে বাধা প্রাপ্তির জন্য। ও তোমাকে এটা করবে। এবং শাকচুন্নির অনুভূতি খুব বাজে। অনুভূতি খুব বাজে? হ্যাঁ। কিরকম? তোমাকে দম বন্ধ করিয়ে ও বমি করিয়ে দেবে, এর এতটাই বাজে গন্ধ। আচ্ছা, গন্ধটা বাজে। আচ্ছা, মাছের আষ্টে গন্ধ ওর গা থেকে যখন বেরোবে বা ওর উপস্থিতিতে বেরোবে, তখন তোমার অটোমেটিকলি বমি হবে, এরকম অবস্থা। তো সেই বমিটা কি কন্ট্রোল করতে হবে? সবকিছুই কন্ট্রোল করতে হয়। আচ্ছা, তুমি কোথাও ভেঙে পড়লেই তুমি শেষ। মালায় জব করবে ঠিক আছে, কিন্তু অত ঘন্টাই জব করতে হবে, কোনো সংখ্যা নেই। আচ্ছা, ঘন্টাটা ফিক্সড? ভোর 4টে হবে, তারপরে তুমি তাকে। তো সেক্ষেত্রে বুঝবেন কি করে ভোর 4টে হচ্ছে? ও ঘড়ির অ্যালার্ম বা কোনো কিছুর সাবজেক্ট তোমাকে রাখতে হয়। আচ্ছা, যেরকম আমি আমার বাড়িতে যখন বেলগাছের তলায় মাতা গায়ত্রীর সাধনা করেছি, তখন ওই আজান যখন হতো তখন আমি উঠতাম। একদিন এমনই হয়েছে, শুনতে পাইনি আজান, সকাল হয়ে গেছে, 8টা বেজে গেছে। লোকজন আমাকে দেখে ভয় পাচ্ছে, সাদা কাপড় পরে সাধনা করছি,
হ্যাঁ, ভোরবেলা ওরকম আধা ভোর আধা রাতে ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠে যদি বেল গাছের তলায় সাদা কাপড় চুল ছেড়ে কাউকে বসে দেখতে দেখে, তাহলে কিরকম ব্যাপারটা হলো, ব্রহ্মদৈত্যী বসে আছে। একদম। তো এরকম ভয় পেয়ে গেছে, ওই একদিন হয়েছিল ঘটনা। তো এই তোমাকে ওই একটা কিছু সিস্টেম চেঞ্জ হয়, সেই জন্য লাস্টের দিকে আমি আমার ওই যারা এখানে যাতায়াত করে ওদেরকে বললাম ঘন্টার হিসেবে আর বাঁশি দেবে, দেড়টায় দেবে না, হুম, 1টা 2টো 3টে 4টে যাবে। হুম, ওরা 1টা 2টো 3টে 4টে করতো, তারপরে 1:30 2:30 এরকম চলে এলো। আর ওটা করবে না, 1টা 2টো 3টে 4টে, ওই যে বাজাতে বাজাতে যায় হ্যাঁ। বাঁশি। আচ্ছা, 1টায় বাজাবে, আবার 2টোয়, আবার 3টে, আবার 4টে, আচ্ছা। ওই হিসেবে আমার তখন কাউন্টিংটা চলতো। হুম, তো ঠিক এরকম ভাবে কারো না কারো মানে প্রত্যেকেরই কিছু না কিছু তোমাকে একটা তৈরি করে রাখতে হবে, নাহলে ঘড়ি নিয়ে বসবে। আর কপাল খারাপ থাকলে ঘড়ি গেল আর তুমিও জব করে গেলে, ভূতে তো ঘড়িও বন্ধ করে দিতে পারে। কপাল খারাপ থাকলে ঘড়িও এটাই। গেল তুমিও গেলে। সকাল হয়ে গেল, এবার যদি কেউ দেখে নেয় রাস্তায় লোকজন, দেখে নিলে বিপদ। এই জন্য তো তোমার বিল গুলো সব থেকে ভালো, পুকুরের থেকেও বেশি বিল। আচ্ছা, বিলেতে এই গল্পগুলো নেই, বিল তো তোমার ভিতরে জঙ্গল, জঙ্গলের ভেতরে। এখানেতে কোনো অসুবিধা নেই। আর ওই জঙ্গল ওই সাইডে এই ধরনের জিনিস অনেক বেশি আসে, অনেক ভালো মতন আসে, অনেক বেশি আসে। কনসেন্ট্রেশনও বেশি হয় হ্যাঁ, কনসেন্ট্রেশন মাথায় উঠে চলে যায়। ভয়ের চোটে। হ্যাঁ, সাপের ভয় তো আরো বেশি। এমনি ভয় ছেড়ে দে, ভূতের ভয় ছেড়ে দে, সাপের ভয় বেশি। এলে কামড়াইলো বুঝলা, হঠাৎ করে দেখো গায়ে উঠছে সাপ, কুরকুর কুরকুর সব ইঁদুর গেল, মনে হলো সাপ গেল। এগুলো তো থাকবে। এই ঘটনাগুলো অনেক বেশি ঘটে, ভয়ভীতি অনেক বেশি থাকে। বাইরের জব সাধনায় অনেক বেশি ভয়ভীতি থাকে তুলনামূলক ঘরের জব সাধনায় এই ভয়ভীতি নেই। তুমি জানো আমার কিছু নেই, কিছু এখানে। নেই, ওটা ছায়া মায়া কায়া। হ্যাঁ, এটা কোনো ছায়া বাইরে মায়া কায়া ছায়া না, এটা মায়া সত্যি। কায়া না। এই যে কখন কি হবে কোনো নেই, কোনো দেখলাম ঠিক ছায়া মায়া কায়া ভাবলাম, আর মুখের সামনে সাপ অরিজিনালি ঝুলছে। আর দিয়ে গেছে একটা আমি আস্তে করে। তো এই সাধনার জন্য বুকের একটা আলাদা রকমের অবশ্যই। সাহসের প্রয়োজন হয়, কারণ ওর বিভিন্ন উপদ্রব অনেকটা কঠিন ভাবে থাকে। ওর উপদ্রব গুলো খুব ডেঞ্জারাস হয়। তো উপদ্রব কি ফার্স্ট ডে থেকেই শুরু হয়? তার ইচ্ছে হলে ফার্স্ট ডে 1 থেকেই, তবে 1-2 দিনের মধ্যেই টের পাওয়া যায় যে সাবজেক্ট ওলট পালট করছে। আচ্ছা, মানে ফার্স্ট দিনকে থেকে, মানে আপনি প্রথম কবে সেটা অনুভব করেছেন? যেহেতু আমাদের এর সঙ্গে করা, সেহেতু তুমি প্রথম দিন থেকে, কারণ জায়গাটাই ওরকম বাঁচা হয়েছে যে মানে বিষয় আছে, কিছু নেগেটিভ আচ্ছা, ঊর্জা ওখানে আছে। আচ্ছা, ওটা যে নতুন কোনো কেউ নামলে তাকে গুরু ছাড়া নামলে গন্ডগোল। গুরুদেব এই কারণে চয়ন করিয়ে দেয় জায়গাগুলো, যেখানে ঊর্জা আছে, এখানে কর, অটোমেটিকলি ও তোর সামনে আসবে। আচ্ছা, খুব ডে 1 থেকেই ওরা অনুভূতি আর অনুভব। এমনিতেও আমি জব যখনই করি, তোমাকে দেখবে এখানে যেরকম ঘরের ভিতর থাকলে তুমি বুঝবে না, রাস্তায় যদি আমার সঙ্গে তুমি থাকো কোনো জায়গায়, রাত 12টা থেকে 12:30 1টা, এই খুব হার্ডলি 12:30টাই ধরে নাও, এই টাইমে তোমার আমার ঘড়ির দরকার নেই, আমি তোমাকে বলে দেবো রাত 12টা বেজে গেছে। কিভাবে কিছু ফিল করতে পারে? হ্যাঁ, আমার মাথার উপর থেকে কাক ওরা শুরু করবে ডাকতে ডাকতে। রাত 12টা থেকে 1টার মধ্যে ও আমাকে জানান দেবে যে 12টা বেজে গেছে, এবার আমাদের খাবার দাবার সময় হয়েছে। আচ্ছা, খেতে দিতে ডাকার হবে, সময়, খাবার দাবার সময় হয়েছে, খেতে দিতে হবে। ও জানান দিয়ে যাবে তুমি এবার তোমার দুনিয়াতে যাও, এই দুনিয়ার থেকে বেরিয়ে আসো। আচ্ছা, তো যারা যারা এই সাধনা করে তাদের তাদের এই ধরনের কিছু ব্যাপার থেকে যায়, শক্তি থেকে যায়, পরিচিতি থেকে যায়। তো সেই ক্ষেত্রে গিয়ে যখনই আমি প্রথম দিন শাকচুন্নির জন্য সাধনা বসেছি, অলরেডি ওটা হবেই, কারণ তুমি ওই জবই করছো ওরকম, ওর তোমার লোকও তো থাকবে সেখানে, তোমার সঙ্গে থাকা বডিগার্ড গুলোও থাকবে, তো তাকে দেখে আরো 2-4টে লোক আসবে। মোড়ের মাথায় দাঁড়ালে যেরকম 2-4 জন এক্সট্রা লোক চলে আসে গল্পের জন্য, তো ওদের সঙ্গে তো ওদের লোকজন চলে আসবেই, আর সেইখানেতে আবার হয়ে গেল গল্প, ব্যাস। শাকচুন্নি আসবে অনেক দেরিতে, কারণ যাকে ডাকা হয় সে সঙ্গে সঙ্গে আর আসে না, সে অনেক দেরিতে আসে। যদি তুমি এইটাকে খেয়াল করো এইভাবে, এটি অন্যভাবে, কেউ মারা গেলে যে ওই সকাল দুপুরবেলা খাবার দেয় দেখবে, কারে কাক আসতে চান,
এবার অন্য কাক আসে আগে, হ্যাঁ। দেখে টেকে চারিদিক, তারপরে উড়ে যায়, তারপরে আসল কাক আসে, হ্যাঁ, একদম তাই না? একদম। ঠিক এইগুলোও সেরকমই, ওই আশেপাশের গুলো আসবে, হুম, চুল টানবে, নাক টানবে, নানা রকম ভয় দেখাবে, হুম, জল নড়বে, জল ছিটাবে, জল ঢেউ খাবে, হুম, ঠিক আছে? গুয়ের গন্ধ অনেক বেশি বেরোবে, আচ্ছা। এমনিতেই তো গুয়ে বাবলা গাছে আরো বেশি বেরোবে, মাথা সব থেকে বাজে জিনিস হচ্ছে ওই যখন জব করতে থাকবে একটা টাইমে, ওর গন্ধ তুমি এমনি সহ্য করতে পারবে না, তারপরে জল থেকে ওই মাছের আষ্টে গন্ধ আষ্টে বেরোতে থাকবে, ও বড় ভয়ঙ্কর প্যাথেটিক একটা অন্য রকম ব্যাপার। তারপর কুরকুর কুরকুর, তার সঙ্গে অ্যাডিশনাল অরিজিনালি খুরকুর খুরকুর থাকছে, হুম, ইঁদুর বাদুরের ঘোরাঘুরি সেগুলো আরো বেশি থাকে, এগুলো নিয়ে একটা প্যাথেটিক ব্যাপার হয়ে যায়। যখন কনসেন্ট্রেট করবে, অনেকে বলে কনসেন্ট্রেট করছেন আপনার খেয়াল থাকছে না, অসম্ভব, তোমার খেয়াল থাকবেই, ওগুলো automatic আসবেই, চলে আসবে। আসবেই, পিঁপড়ে কামড়াবেই, হুম, উফ, লাল পিঁপড়ে কামড়ে কামড়ে একদম পুরো ছালা বাচ্চালা করে দিত পুরো, কিছু করার নেই। লক্ষণ রেখাটা নেই অবস্থা। লক্ষণ রেখে মাটির মধ্যে আর লক্ষণ আর তার রেখা, কোথার থেকে আসবে, কোনো রেখাই দাঁড়াবে না ওখানে। সেটাই। ব্লিচিং দিয়ে, গ্যামাক্সিন দিয়ে হ্যাঁ, বসতে গ্যামাক্সিন হতো, দিয়ে চারিদিক বসতে ছড়িয়ে হবে। ছিটিয়ে দিয়ে পরিষ্কার, ওর জন্য তো জায়গার চয়ন করে পরিষ্কার করে সবকিছু করে বসার জায়গাকে ঠিক করে আসতে হয়, সেটাই। ওখানে অনেক ভয়ঙ্কর ব্যাপার হয়, এটা এত সহজ নয়। তুমি জব করতে বসেছো, ঠিক আছে, হঠাৎ দেখলে, মানে দেখতে পাচ্ছ জলটা দম করে, মানে কেউ, আমরা যেরকম বাচ্চারা ঝাঁপ লাভ দিলে, দেয় না, ঝাঁপ দেয় না, দিলে, হ্যাঁ। জলটা ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার কাউকে দেখলে না, কিন্তু ঝাঁপ দিল, জলটা হঠাৎ করে ছড়িয়ে গেল। হ্যাঁ ঝাঁপ দিল, কেউ পরিষ্কার ঝাঁপ দিল, হুম। কিন্তু কেউ তো দেখতে পেলে না, কেমন হবে? এর কতটা ভয় লাগবে? আমার এবার বলছো, ভয় লাগছে। হ্যাঁ, তো ওই ভয় নিয়ে জব করতে হয়, আর ওটা তো মোটামুটি পরে রাত 12টার পরে। এবার তুমি বোঝো, তুমি একলা আছো বসে, হ্যাঁ, একটা গুয়ে বাবলা গাছের তলায়, তুমি জানো এটা ভূতের গাছ, আর সেটাও রয়েছে তুমি পুকুর পাড়ে একা বসে, ওই মধ্যরাত্রিতে জলে ধুমধাপ আওয়াজ হচ্ছে, কিরকম লাগবে? চমকে উঠবে। গাছের ডাল যখন তোমার সামনে এরকম ভাবে নড়বে, তখন তুমি বুঝতে পারবে যে ভয়ানক জিনিসটা কাকে বলে। কিছু দেখতে পাচ্ছ না তো, হুম, গাছের ডালটা এরকম ভাবে নড়ছে, তুমি উঠছে, দেখছো, হুম, কিন্তু ডালেতে কেউ নেই। সেটা কিরকম হয়? তুমি পরিষ্কার বুঝতে পারলে যে তোমার পাশে কেউ না কেউ আছেই, তার গন্ধ মাথা মানে ভার হয়ে গেছে, বমি আসবে, হুম। কিন্তু কিছুই দেখতে পাচ্ছ না। এই উৎপাতগুলো প্রচন্ড পরিমাণে এটাই হয়। আচ্ছা, ওই বাতাসা আর ছোলার কাজ কি? ওই বাতাসা ওকে খেতে দিতে হবে। খায়? ব্যাঙের মাথা খায়, খায় না? পিঁপড়ে খায়? পিঁপড়েতেই খায়, আর পিঁপড়ে কামড়ায়। আর ছোলা? ছোলা নিজের বাঁচার জন্য। ওই যখন আসেন তখন ছেড়ে ছেড়ে আসতে, নাহলে বাড়ি অব্দি আসবে। শাকচুন্নিকে তো অ্যাকচুয়ালি কিচ্ছু দেওয়া নেই, আচ্ছা, নিয়ম নেই। না, ওকে দিতে হবে কাঁচা মাছ, আচ্ছা। ঠিক আছে? হুম। এই কাঁচা মাছের অনেক রকম ব্যাপার আছে। দিলে কি সমস্যা? হুম, দিলে সমস্যা? দিলে সমস্যা না, ধরে রাখবে। তুমি তো রিটার্নই আসতে দেবে না তোমায়। শাকচুন্নি প্রথম দিন আসবে, আচ্ছা ঠিক আছে, সাধনার শেষে যাচ্ছি একদম, তারপরে আবার প্রথমে যাব। আচ্ছা। শাকচুন্নি তোমার কাছে আসবে, হুম। সেদিন তুমি শাকচুন্নিকে কিচ্ছু দেবে না। এসে চাইবে তো নিশ্চয়ই, হ্যাঁ, বলবে। আজ তো আমি খাবার আনিনি, কালকে নিয়ে আসবো, তুমি এসো কালকে। তারপর আর কালকে যাবেন না? হ্যাঁ, তারপর আর কালকে যাবেন হ্যাঁ, না? তারপরে যাবেন দিতে? কালকে খাবার নিয়েই যাব আবার, আচ্ছা। কালকে আবার খাবার নিয়ে যাব। হুম। আর যখন এসে চাইবে, বলে চলো দিচ্ছি। ওই গল্পটা হচ্ছে ঠিক এইখানেই তোমায় খেয়াল রাখতে হবে। যেই শাকচুন্নি খাবার চাইবে, ঝপাত করে ওই লেজ ধরে, বা হাতে মাছটা, গোটা মাছটার লেজ ধরে সিধে হাঁটা বাড়ির দিকে, মাথা ঘুরিয়ে দেখা যাবে না। ও নিয়ে ছিনিয়ে নেবে না? হ্যাঁ, ছিনিয়ে নিতে পারবে না? ওই যে ডান হাতে তোমার ছোলার বটুরো, টুক আচ্ছা টুক 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 করে ফেলতে 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 বাড়ি যাবে, আচ্ছা। ঠিক আছে? আর যতবার চাইবে, এই তো দিচ্ছি চলো, এবার কেউ তুই সম্বোধন করে, কেউ তুমি, চলো, বা চল না, দিচ্ছি তো, চল, দিচ্ছি তো,
টুক 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 করে ফেলতে 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 ছোলা যেন শেষ না হয়। তাহলে অনেকটাই নেই। হ্যাঁ, ফেলতে 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 তোমাকে বাড়ি অব্দি যেতে হবে। বাড়িতে ঢুকে পড়ো। তারপর আর ঢুকতে পারবে না, না, ও ঢুকবে না। অত দূরই ওর। দে দে না দে একবার পিছনে, একবার বাঁদিকে, একবার ডান দিকে লাফ দিয়ে ছপাক ছপাক। একবার কানে, ডান দিকের কানে বলছে দে দে না দে ঝপ করে, আবার শুনছো বাঁদিকের কানে বলছে দে না দে যা চাইবি তাই দেবো, যা বলবি তাই করবো। আর তুমি বলবে একটাই কথা, চলো দিচ্ছি তো, চল। দিলেই তো মারবে ও। তাহলে ওকে তাহলে দেবাটা কি হবে, ওই ছোলা? হ্যাঁ, ছোলা দিয়ে 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 নিয়ে এটা এসে, তো চিটিং করা হচ্ছে না? হ্যাঁ, গোযক্ষিণীতেও তো তাই। গোযক্ষিণী হ্যাঁ ওই সেম। হ্যাঁ, ছাগলের ওপরে দৌড়ই, ওর ওড়না টেনে নিয়ে নিতে হয় গোযক্ষিণী। ওই লজ্জা বস্ত্র দিই গল্প। আচ্ছা, সেরকম এদের ওই দে না দে দে দে, ব্যাস ওই যে যাবে। ওই জন্য দেখবে আমার কাজেতে মাছ যায় খাওয়ার, একটাই কারণ। শোল মাছ, হুম। পোড়া। এবং তোমার প্রিয় মাছ যাবে, প্রিয় যে মাছ। যার কাজ হয় তার প্রিয় মাছ ওখানে দেওয়া হয়, যে তোমার প্রিয় মাছ কি সেটা খেতে দিতে হবে। ওই শাকচুন্নিকে খেতে দিতে হয়। তার মানে ওই সিদ্ধ হয়ে যাবার পর তারপরে আর ওটাতে ভয় থাকে না, হ্যাঁ, তারপরে আর ওই খাবার দেওয়াটাতে ভয় থাকে না, মাছ দেওয়াতে। তো গালিগালাজ করবে তো, আচ্ছা ওইখানেই দাঁড়িয়ে থাকবে ও, আচ্ছা। ঠিক আছে, ওই মাছ নেওয়ার জন্য। হুম, এবার তারপরের দিন আবার কাজ আছে। আচ্ছা। হ্যাঁ, তারপরের দিন তুমি বাড়িতে বসে সাধনা করবে, জপ করবে। এবার তখন ও বাইরের থেকে তোমার সঙ্গে কথা বলবে, এইবার তোমার সঙ্গে এইবার ডিল হবে। আচ্ছা তুমি সেফ জোনে চলে এলে, আচ্ছা। এবার ডিল হবে তোমার সাথে ওর। এটা তো চলে গেলাম শেষের দিকে, মাঝখানে কি হয়েছিল সেটা একটু বলুন, কারণ আমরা মাঝখানটা ছেড়ে চলে এসেছি, ফার্স্টের দিকটা একেবারে ডাইরেক্ট লাস্টে চলে এসেছি। ওই যে কি যেন, ওর বহুত পিছে আ বহুত গয়া না। পিছে আ গয়ে, হ্যাঁ। মাঝখানে আমরা পুরো গ্যাপ হয়ে গেছে, মাঝখানে কি হলো ঘটনাগুলো? শাকচুন্নি সাধনা যখন শুরু করি আমি প্রথম, তো আমাকে গুরুদেব আগের থেকে সবকিছু ডিটেলস বলে দিয়েছিল যে এগুলো এগুলো এরকম এরকম হবে। কারণ ডিটেলস না বললে তুমি শাকচুন্নি সাধনা কমপ্লিট করতে পারবে না, কারণ গুরুদেব ওখানে থাকে না, তোমাকেই তোমার মতন করতে হবে। আচ্ছা, ওখানে দ্বার রক্ষী থাকেন? গুরুদেব থাকবেন না, গুরুদেব শুধু বাড়িটা বেঁধে দিয়ে যাবেন। আচ্ছা। ওই যে বাড়িতে ঢুকবে, গুরুদেব বাড়িটা বেঁধে দিয়ে যাবেন। আর শাকচুন্নির প্রথম দিন, যেদিন ওই যে বলা হলো চলে আসবে যেদিন, সেদিনের পর পরের দিন গিয়ে গুরুদেবকে জানিয়ে দিতে হবে শাকচুন্নি কালকে এসেছিল, আজকে আমি আবার যাবো। এবার গুরুদেবের কাজ শুরু হবে, তার আগে গুরুদেবের আর কোনো কাজ নেই, তার আগে সব নিজেকেই তোমাকে করতে হবে। জায়গা দেখে আসা হয়, জায়গা দেখে এসে জায়গা তৈরি করি, তৈরি করে এবার জব শুরু হয়। হাড়ের মালায় ছোট ছোট, তো একদম ধীরে 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 জব হচ্ছে। এই জবের যে সুতো, সেই সুতোটা কিন্তু তোমার হচ্ছে মাছের যে জাল বনে সেই সুতো দিয়ে, মানে সেটা কি মাছ ধরার ইউজ করা সুতো? মাছ ওই দেখবে এখানে জাল বোনা, জালের যে হ্যাঁ, হ্যাঁ। সুতোগুলো হয় সেই সুতো দিয়ে তোমাকে করতে হবে, আচ্ছা। ঠিক আছে। এবারে ওই অনেকে ওই কেটে 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 সুতো ঢুকিয়ে ওকে ওটাই করতে হয়। সেই সুতো দিয়ে তোমাকে ওই মালা গেঁথে এর জব শুরু হয়ে গেল। এবারে এই জব করতে 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 করতেই তোমাকে বিভিন্ন রকম ভাবে উৎপাত করবে। আমার ডে 1 থেকেই ওরা অনুভূতি দেওয়া শুরু করে যে ওরা কিছু আছে। তো প্রথম কিছুদিন এগুলো আমার গায়ে সওয়া ছিল, তাই খুব বেশি আমার বিরক্ত লাগেনি, যেহেতু আগে অনেক আগে অনেক সাধনা এগুলো ছিল বলে আমার বিরক্তি ব্যাপার ছিল না, নাহলে প্রথম দিনই হয়তো ভয় পাওয়ার ব্যাপার ছিল। তো মাঝে যখন শুরু হলো উৎপাতটা, তখন সেটা হচ্ছে পুকুরেতে। পুকুরে হঠাৎ করে ধূপ করে ঝাঁপ দিল। প্রথম দিন ভাবলাম গাছে কিছু পড়েছে, পরের দিন ভালো করে দেখার ব্যাপার হলো তো নারকেল গাছই নেই। ভেবেছিলেন নারকেল পড়েছে, নারকেল গাছই নেই। এই তো মুশকিল হয়ে গেল রে ভাই, তাহলে রাত কি আওয়াজ হলো, মাছ লাফ দিল এত বড়, হতে পারে। প্রথম দিনের সংশয় শেষ, আবার দ্বিতীয় দিন আবার শুরু।
জলটা অনেকটা ওই কিরকম হয়, পাহাড়ের যে জলগুলো যায় না কুলকুল একটা আওয়াজ হয় না, হুম, হুম। নদীর যে আওয়াজটা, হুম, হুম। ঠিক ওরকম পুকুরের জলে আওয়াজ হচ্ছে। পুকুরের জলে তো আওয়াজ হয় না, স্থির জল তো স্থির জল। নড়ছে আর ওই রকম আওয়াজ হচ্ছে প্রবাহিত জল তো নয়। না। তারপরের দিন আবার ঝুপ, এবার এই ঝুপ আর জল নড়া এই কিছু দুদিন চলছে। হঠাৎ করে দেখি জল ঘুরছে, ভয়ঙ্কর আওয়াজ, আর জল ঘুরছে গো করে, পুরো পুকুরের জল তোলপাড় হচ্ছে। হুম। এটা একদিন ভয় দেখানো। তারপরে বসে আছি আমি, ঠিক এরকম ভাবে জব চলছে, তো জব তো চোখ খুলে করতে হতো, জব চোখ আচ্ছা। বন্ধ করে না। আচ্ছা। এই জব চোখ বন্ধ করে কিছু নেই, চোখ খুলে পরিষ্কার অনুভব হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে আমার পাশে। তার গন্ধ আর আমার শরীরের অনুভূতি দুটো বলছে যে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। কেউ নেই, মানে না। মাথা ঘোরালে কাউকে দেখা যাচ্ছে না। না, এক তো অন্ধকার, তাতে তো কিছু বোঝাই যায় না, তারপরে ওই জিনিস তো আরো বোঝা যায় না সেই যে দাঁড়িয়ে আছে না নেই, নেই। কিছু দেখতে পাচ্ছি না, হুম, কাউকে বোঝা যাচ্ছে না। হুম, জব করবে কিরকম, কারণ ও তো হাওয়া দিচ্ছে কানের গোড়ায়, হুম। কখনো ডান দিকে হাওয়া লাগবে, কখনো বাঁ দিকে লাগবে, মানে হাওয়া লাগলে তো পুরোটা লাগবে শরীরের মধ্যে, সেটা তো হচ্ছে না। কখনো ডান দিকে হাওয়া লাগছে, কখনো, আর ওই হাওয়া তো আসতে গন্ধ, হাওয়া দে ভালো দে, এই যে হয় না সেই যারা মাছের চাষ করে সেই বড় বড় ভেড়ি, হুম, হুম। ভেড়িতে যে গন্ধ আসে, হাওয়া দিচ্ছে, হাওয়া কিনা সেই আসতে বিচ্ছিরি গন্ধ। গন্ধ। এই মোহনাতে গেলেই মোহনার কি বিচ্ছিরি ও গন্ধ, বাবা রে। পচা আসতে কেন গন্ধ, দম বন্ধ হয়ে যায়। ওই আড়া গন্ধ, কিন্তু এইখানে উফ আসে, হাওয়া দিচ্ছে, আমার সারা গা দিয়ে গন্ধ বেরোতো সারাদিন সকাল। মানে সেটা রয়ে যেত, বাড়িতে আসার পরে রয়ে যেত, তার মানে তো ওটা মানে সলিড একটা গন্ধ সত্যি সলিড আছে, গন্ধ, এটা কোনো ছায়া মায়া নয়। কোনো ছায়া মায়া কায়ার গল্প ছিল না, সলিড গন্ধ একদম। আর সারা শরীরে আমার নাকে থাকতো, মনে হতো যেন মুখ থেকে ওই গন্ধ বেরোচ্ছে। আরো বাজে জিনিস হচ্ছে তোমার বিহেভিয়ার চেঞ্জ হয়, সাধকের সাধকের বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে। এরকম কারণ তার কিন্তু অনেকটা ওই নোংরা থাকার গল্পটা চলে আসে। আর জেনারেলি আমাদের এইসব সাধনায়, আমাদের সাধনাতেই আছে, আমরা সাধনা যখন করেছি আমরা বছরে একদিন করে স্নান করতাম। থাকা যায় ওরকম ভাবে? হ্যাঁ, থাকা যায়, বছরে একদিন স্নান। প্রথম আমাদের যেরকম হচ্ছে প্রতি মাসে স্নান, হুম, প্রতি মাসের পর 3 মাসে একবার স্নান, হুম। তারপরে 6 মাসে একবার স্নান, তারপরে বছরে একদিন স্নান। সেটা গ্রীষ্মকালে কি করে আমি সম্ভব? বহু বছর কাটিয়েছি এভাবে, বছরে একদিন স্নান। বাবারে। আমাদের এইভাবেই থাকতো, এখনো আমাদের সেইভাবেই পালন করে যেতে হয়। আমরা সবসময় স্নান করি না, এখন হয়তো 5 মাস 6 মাস 7 মাস 8 মাস বাদে একদিন আমরা স্নান করলাম, এরকমই ব্যাপার। স্নানের আমাদের অত প্রয়োজন হয় না, আর আমাদের এই ক্রিয়ার একটা বা সাধনার একটা বড় পার্ট হুম। এটা। তো তোমার ওই ইচ্ছেটা নষ্ট হয়ে যাবে, এরকম একটা বিচ্ছিরি ব্যাপার আসবে, এটা বলা মানে নোংরার মধ্যেও কোনো যেন ব্যাপার নেই, মানে সয়ে যায় যেটাকে বলা হয়। শুয়ে যায় নাকি ওদের প্রভাবে এটার পরিবর্তন আসে হুম, সেটা বলা মুশকিল। বাট এই এরা, তুমি যেখানে নরম বিছানা পছন্দ করতে, পয় পরিষ্কার, কিছু একটা হলেই চলবে। কোনো ব্যাপার না, এবং প্রেফার করছো তুমি, কোনো ব্যাপার মানে কম্প্রোমাইজ করছো এটা না, প্রেফার করছো তুমি যে তুমি এই জিনিসটা, নোংরা জিনিসটার মধ্যে থাকছো। এরকম তোমার অনেকের বিকারগ্রস্ততে ওই ড্রেনের ময়লা ঘাটে, হুম, মাছ ঘাটে, হুম। এই সময় কিন্তু তখন মাছ ঘাটার প্রবণতা অনেক বেশি চলে আসছিল এই আচ্ছা। শাকচুন্নি সাধনার সময়। মাছ ঘাটতে পারলাম। মাছ ঘাটতে ভালো লাগতো, এই শাকচুন্নি সাধনার একটা বড় কুপ্রভাব কিন্তু ছিল। এবং এই সাধনা শেষ করার পর আমার মনে আছে, আমি যখন এই আমাদের তো বড় পুকুরটা তখন অনেক বড় ছিল, এরকম ছোট ছিল না, তো ওই দিকের দেবদারু গাছগুলো ছিল ওই সাইড দিয়ে যখন আমি আসতাম হেঁটে, ওদিক দিয়ে এটা শর্টকাট হতো, হুম। পরিষ্কার বুঝতাম আমার পিঠের পিছনে জামাকে টানছে, এরকম টানতো। কিসের জন্য? মাছ চাইতো?
ওই যখনই আমি এরকম জায়গায় আশেপাশে যেতাম, তখনই আমি দেখতাম আমার জামা, আমার চুল ধরে টানতো। আমি এটা দেখেছি, অনুভব করেছি এই সাধনার পরে এই ঘটনাগুলো ঘটতে। যখন বহু দিন হয়েছে, প্রথম প্রথম তো ভয়, মানে এটাই একটা মজা, আবার এটাই একটা দুঃসাহসিকতা। আর ছোটবেলার থেকে আমার একটুখানি ওপরে তার একটু গন্ডগোল ছিল এইসবের ভয়ের ব্যাপারে, তাই চলে গেছে। তো একদিন আমার গুরুদেবের সঙ্গে আলোচনা করছিলাম যে এরকম ব্যাপার, এটা কেন হচ্ছে এরকম। তখন বলছে যে ওর সাধনা হয়েছে, ওকে তুই খেতে দিস না, আচ্ছা সেই জন্য এটা হচ্ছে। আচ্ছা তখন মাঝে মধ্যেই কাজ করছি, তখন জানি না যে খেতে দিতে হবে, আচ্ছা তো কাজ করছি। সেই তখন থেকে শুরু হলো এদের খাওয়ার দাওয়া, তার উৎপাত কম। আমার বাড়িতেই একবার চলে এসেছিল, তখন আমার বাড়িতে ভাড়াটে ছিল, ছোট ঘরটা, যেটা আমাদের এখন ওই সাইডে পায়খানা বাথরুম, ওইখানে পায়খানা বাথরুমের বদলে ওর রান্নাঘর ছিল। ঠিক আছে, ও রান্নাঘরে মাছ ভাজছে, আর ঠিক রান্নাঘরের পিছনে দাঁড়িয়ে, এই মাছ দে, মাছ দে, দিবি না? ভাড়াদারকে? হ্যাঁ, তারপর চাইছে দেবাশিস দাকে, ব্যাস দেবাশিস দা হি গিয়ে ধাপ। দেখি রাত্রে? হ্যাঁ, সন্ধ্যেবেলা মাছ নিয়ে এসছে, আর রাত্রিবেলা ওকে মাছ চাইছে আমার ওই পিছনের বাথরুমের পিছনে, ওই সাইডটা যে এই ঠিক এর পিছনটাই, গলিতে কোনায় দাঁড়িয়ে, একদম ওই কোনার জানলার সামনে দাঁড়িয়ে ওর কাছে মাছ চাইছে। তারপর কি করেছে? ব্যাস, ওই রান্নাঘর থেকে এই ঘরে এসে অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে। তারপর উঠে বলেছে? হ্যাঁ, ওকে ঠিকঠাক করা হয়েছে। তারপরে হ্যাঁ। বোঝা যায় না যে হ্যাঁ। এটা এমনি অজ্ঞান না কোনো একটা কারণে কিছু আবেশের অজ্ঞান। তো ওকে মন্ত্রোক্ত জল দিয়ে যখন ওকে জ্ঞান ফেরানো হয়, তখন ও ওই ঘোরের মধ্যেই রয়েছে। কি হয়েছে কি, মাছ চাইছে আমার কাছে। এবার কি এদের অনেকটা আমাদের নিজেদের মতন হয়ে গেলে, কখনো আমরা বকাঝকা দিয়ে বলি, বকা দিই, কেন এরকম করছিস, তো এটা হয়ে যায়। তো এই সাধনার সেই সময় সময় আমরা প্রচুর উপদ্রব পেয়েছি, আমি প্রচুর উপদ্রব। গাছের ডাল যখন তোমার সামনে নামবে, শুনতে এটা অনেক সহজ লাগে, কিন্তু তুমি ওই গুয়ে বাবলা গাছের তলায় বসে আছো, সেই ডালটা তোমার সামনে নামছে, অথচ কেউ নেই। অনেক দুঃসাহসী লোকজনের ওখানেই হেগে মুতে একাকার করে দেবে। রাস্তায় বাস পড়ে আছে, সেই বাসটা নিজের থেকে অটোমেটিক যখন উঠে যায় না, অনেক দুঃসাহসী ছেলে মেয়ে আছে, তাদের এমনি দেখবে এখানে হলুদ হলুদ হয়ে চলে গেছে ওখানে, বা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তো এই জিনিস তুমি দেখছো, ডাল পুরো নিচে নামছে বা ডালটা উঠে যাচ্ছে। কারণ ডালটা নিচে নামছে মজার বিষয়, আমি যে গানটা পুকুরটার পাটটা খুব বেশি বড় না, গাছটা একদম গোড়ায় গোড়ায়, গাছ এরকম হেলে রয়েছে, সেই গাছের ডাল জলে পড়ছে আর জলটা ছিটে উঠছে। কতটা ভয়ানক হতে পারে। লাগছে শুনতে খুব সহজ, অরিজিনালি এটা সহজ নয় গো। ছপ করে জলে পড়া না, বুকটা ধড়াক করে ওঠে তখন। কেউ কোথাও নেই, অথচ হঠাৎ করে এরকম হচ্ছে। সব থেকে আরো ডেঞ্জার, তুমি এগুলোর হতে হতে প্রথম দিনেই তুমি কাজ নিপটে বেরিয়ে চলে আসো, আলাদা ব্যাপার। তুমি প্রথম দিন জানো যে পরের দিন শাকচুন্নিটা তোমাকে আবার আসবে, আর বলবে খেতে দে না দে। এই যে ভয়ানক নাকে সুরের একটা আওয়াজ, নিয়ে আওয়াজ, ও তুমি শেষ। তো সেইখানে তো সে যখন খেতে চাইছে, ডেকেছে, তুই ডাকলি কেন, খেতে দেব, কালকে আজকে তো নিয়ে আসিনি, কি করে তো বলা এত সহজ নয়। মানুষের মাংস খেয়ে দীক্ষা শুনতে খুব ইজি লাগে, এক টুকরো ছোট টুকরো দিয়ে দিলে খেতে না হালত খারাপ হয়ে যাবে। মানুষের কি মাংস খেয়ে দীক্ষা? দীক্ষা এত সহজ, মানুষের মাংস খেয়ে দীক্ষা শুনতে সহজ লাগে, খেতে সহজ লাগে না। আমি দেখেছি মানুষের ঘিলু দিয়ে মুড়ি মেখে খেতে, কিন্তু সেগুলো শুনতে সহজ লাগে, এত সহজ না। ঠিক সেরকমই তোমার সামনে একটা শাকচুন্নি দাঁড়িয়ে আছে, যার পা মাটির তলায়, মানে মাটিতে নেই, উড়ছে, তুমি দেখতে পাচ্ছ, উল্টো থাকে না? হ্যাঁ, উড়ছে, তুমি দেখতে পাচ্ছ। নখগুলো, হাতগুলো পরিষ্কার, মানে কোনো সুন্দরী হয়ে আসেনি তো, নরমাল। ও নরমাল, কিন্তু আমাদের কাছে ফুল অ্যাব নরমাল ওটা। পা উল্টো।
হ্যাঁ, পা উল্টো, ও তো পুকুরে দাঁড়িয়ে, তো তোমার সামনে মানে ও পুকুরে তো, ভাসছে। ও তো পুকুরে, ও কিন্তু তোমার সামনে মানে যে এমনি মাটিতে সেটা নয়, ও তো পুকুরের উপরে ও দাঁড়িয়েছে। না পুকুরে ওর পা আছে জলের তলায়, না জলের ওপরে, জলের থেকেও ওপরে। ওর কি মানে ওনাদের কি কোনো আকৃতি আছে, মানে ফেস দেখা যায় বা কিছু? হ্যাঁ, মানুষের মতন একদম বিচ্ছিরি দেখতে। বিকট দেখতে, বিচ্ছিরি বলা ভুল, বিকট বলাটা সঠিক। ওর চোখগুলো দিয়ে বড় বড়, মুখগুলো এরকম চাপা, এর কোনো বর্ণনা তুমি ওভাবে দিতে পারবে না। মানে যে প্রবাদটা আছে সেটা একদম সঠিক। হ্যাঁ, আমাদের বাংলা সিনেমায় একটা ওই টেকো বুড়ো ছিল, ওকে দেখতে লাগতো এরকম, দাঁতটা বেড়ে চোয়ালটা চাপা, টেকো পুরো পুরো ভূতের মতন কি দেখতে। একটা মানে অনেক বয়স হয়ে গেছে ওনার। বয়স, হ্যাঁ, ঠিক ঠিক। ওই টেকো, ওনাকেও দেখতে ওরকম দেখেই মনে হতো যেন নরকঙ্কাল। হ্যাঁ ওই নরকঙ্কাল। হ্যাঁ, এবার ওটা বোঝো, যদি একটা 8-10 ফুটের নরকঙ্কাল হয়, হ্যাঁ, ঠিক আছে, আর তার চোখগুলো যদি জল জল করে লাল লালের মতন করে, আগুনের মতন আলোওয়ালা চোখ হয়, মানে লালের থেকেও বেশি হচ্ছে আলোওয়ালা চোখ, তুমি ওই অন্ধকারে ওর চোখটা দেখতে পাচ্ছ, কিন্তু মজার বিষয় ওই অন্ধকারেতে আমি কিন্তু শাকচুন্নিকে দেখতে পাচ্ছি। তার মানে আলো আছে কোথাও, ওটা তো অন্ধকার জায়গা, আমি তো কিছু দেখতে পাচ্তাম না। সেই আলো ওর গায়ে রয়েছে, ওর চোখগুলোতে আলো বোঝা যাচ্ছে। এবার অর্ধেক বোঝা যাচ্ছে আর অর্ধেক বোঝা যাচ্ছে না, তাহলে কিরকম লাগবে? এই শাকালুর মতন দাঁতগুলো, ভল্লুকের শাকালুর মতন দাঁত, আর ওই চোখগুলো যে তুমি আলো পাচ্ছ, কিরকম ভয়ানক লাগবে। তারপরেও নাকে সুরে গল্প করছে, আর তার সঙ্গে তুমি গল্প করছো প্রেম আলাপের। আজকে তো আমি আনিনি, কালকে নিয়ে আসবো, তুই আয়, কালকে দেবো। এই কথা বলাটাই অনেক দুঃসাহসিকের ব্যাপার। তখন মনে হয় না হঠাৎ করে সে ঘাটটা মটকে দেবে? ভয় সবসময় থাকে, কারণ এই বিদ্যায় মৃত্যু তো তোমার সবার আগে লেখা, মৃত্যু বলে কপালে সাটিয়ে তারপরে তুমি সাধনাতে নামো। আর এই সাধনা খুব বড় কিছু প্রাপ্তি নেই তো তোমার, তুমি ক্রিয়ার একটা প্রাপ্তি। মানে সেরকম কোনো প্রাপ্তি অন্যগুলোতে যেরকম প্রাপ্তি, শাকচুন্নির প্রাপ্তি নেই, তুমি কাজ করবে তার সফলতা দেবে, একটা প্রক্রিয়াতে তুমি কাজ করবে তার সফলতা পাবে। সেই জন্য ডিমের ওপরেই এই কাজটা হয়, ডিম। আচ্ছা, ডিমের ওপরেই এই কাটানটা হয়। আর মাছের ভোগ যায়, ডিমের 18টা ডিমের ভোগ যায় এদের খাবার। কাঁচা পুকুর পাড়ে গিয়ে রেখে আসতে হবে, হ্যাঁ, কাঁচা ডিম, কাঁচা ডিম। ঠিক আছে, আর পরে ওকে মাছের ভোগ দিতে হবে। সেটা কি কাঁচা মাছি? কাঁচা গোটা মাছ। আচ্ছা। সেটা কি যে জজমান তাকে কি রাখতে যজমানে হবে? না, এবার যজমান এগুলো রাখা মানে তো গন্ডগোল। ওদের হিসেব করে বলে দেওয়া হয় এই জিনিসগুলো তোমায় খেতে দিতে হবে, তুমি দিয়ে যাবে, আমরা দিয়ে আসবো। আচ্ছা। এক সময় গিয়ে দিয়ে আসে যজমান নিজের হাতে খাবার, খাসির মাংস, শোল মাছ, পায়েস, মদ, এগুলো দিয়ে আসে কাল রাত্রি করে, কিন্তু সেটা অন্য অধ্যায়ের মধ্যে যায়, ওদের অতটা চাপ থাকে না, কারণ আমাদের লোক তখন যায়। এই ক্রিয়াগুলোতে অনেক বেশি ভাবে ভয়ের ব্যাপার থাকে, ধরে নিতে পারে, চলে আসতে পারে, যে কোনো সময় আবেশ লাগতে পারে। তাই যজমানকে কখনোই এই শাকচুন্নি, পেতনি এদের কাজেতে কখনো দেওয়া হয় না। এদের কাজেতে আমরা নিজেরাই এদের ভোগ দিয়ে চলে আসি। 18টা ডিম পুকুর পাড়ে রেখে, ঠিক আছে, নিবেদন করে তোমাকে চলে আসতে হবে। আচ্ছা। এর বড় ভয়ানক অবস্থায় এই চলে। তো এই টোটাল কতদিন লেগেছিল এটা করতে আপনার? আমার 52 দিন লেগেছে। 52 দিন, মানে যে ফার্স্ট দিন যেদিন আপনার সাথে বাড়ি এলো? হ্যাঁ, ফার্স্ট ডে তে বাড়ি এলো, সব টোটাল মিলিয়ে ফার্স্ট, মানে আমার বাড়ি অবধি কমপ্লিট করে আমার 52 দিন, মানে ধরো ওই 50 দিনের দিন ও এসছে, আপনার সাথে এসছে। হ্যাঁ। তারপরে 51 দিনের দিন আমি ওকে বলেছি যে মাছ দেবো, নিয়ে গেছি, দিইনি, বাড়িতে নিয়ে চলে এসেছি। 52 দিনের দিন ওকে দিয়েছি। বাড়িতে এসে আবার কি করতে হয়? বাড়িতে এসে ব্যাস তুমি ঘুমিয়ে পড়ো, হাত পা আপনি ধুয়ে। বললেন না যে আবার একটা বাড়িতে এসে সাধনা করতে হয় ডাক্তার পরের দিন? হ্যাঁ, তারপরে আপনি এসে ওকে বাইরে রেখে ওরকম ঘুমিয়ে পড়বেন? হ্যাঁ, ও উৎপাত করবে না? হ্যাঁ, গালাগালি করবে তো, ও গালাগালি করবে? কি উৎপাত করবে তো ওখানে।
বলবে দিলি না খেতে। হ্যাঁ, দিলি না খেতে, পেলে মেরে দেবো, তোর ঘাড় মটকে দেবো, তোর এই করে দেবো, তোর ওই করে দেবো। ঢুকতে পারবে না তো, গুরুদেবকে বেঁধে দিয়ে গেছে। হ্যাঁ, যদি বেঁধে না দেওয়া থাকতো অভ্যাস তাহলে হয়ে গেল, সব জাম একেবারে টাইট করে দিয়ে চলে যাবে ঘাড় মটকে দিয়ে। ওই জন্য তো বাড়ি অব্দি নিয়ে আসতে হয়, কারণ ওকে বাড়ি অব্দি আনতে হবে তোমার। ওর এরিয়াতে তুমি যদি ওর সঙ্গে ডিল করতে যাও তাহলে মরবে, ওকে বাড়ি অব্দি নিয়ে এটা আসতে আমি হয়। শুনেছি যে ছোটবেলায়, মানে আমার মায়ের মুখে শুনেছি এরকমই একটা ছোট্ট ঘটনা। আমার মা তখন অনেক ছোট, গ্রামের দিকে মাছ ধরতে যায়, দাদুর সাথে মাছ ধরতে গেছিল। এই পারে মা আর দাদু, অনেক ছোট মা, আর ওই পারে একজন ওরকম নাকি দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে। দাদু বুঝতে পেরেছেন, উনি তো বড়, উনি বুঝতে পেরেছেন যে সামথিং রং। মা বুঝতে পারেনি। মা দাদুকে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে এটা। তো বলছে কিছু না, আগে সবাই মাঠে টয়লেট করতো না, বলছে ও টয়লেট করতে এসছে, চল তুই। এবার সঙ্গে সঙ্গে দাদু আর মাছ ধরেনি, নিয়ে মাছের ছিপ তুলে মাকে নিয়ে হাত ধরে যাচ্ছে, হাতে লণ্ঠন। উনি পিছা করেছেন, তখন বলেছেন একটু মাছ দে না, একটু মাছ দে না। মা তখন বলেছে যে কই, তুমি যে বললে বাথরুম করতে এসছে, তো মাছ চাইছে, মাছ দাও তাহলে। বলছে দেবো দেবো, তুই মুখটা বন্ধ করে চল। দাদু এদিকে ঘামছে, বলেছে আয় দেবো। তো ওদের নাকি একটা এরিয়া থাকে, অতক্ষণ অব্দি এসছে, তারপর আর আসেনি। ততক্ষণে আমার দাদুর ঘাম ছুটে গেছে, বলতে বলতে এসছে আয় আরেকটু আয় দেবো, আরেকটু আয় দেবো বলে অতক্ষণ নাকি এসছে। তারপরে ঘরে এসে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়েছে, তার কিছু দূর আগে অব্দি ও এসে ব্লক হয়ে গেছে। তো এরকম ওদের এরিয়া থাকে। এরিয়া থাকে। আচ্ছা, ওই ব্যাস, ওকে বাড়ি অব্দি আনাটা তোমার কাজ, কারণ আচ্ছা। বাড়িতে অব্দি নিয়ে এসে এরপর তুমি ক্রিয়াতে বসবে। আচ্ছা, পরের দিন আবার যথারীতি আমি যখন ক্রিয়াতে বসি, হুম। ক্রিয়াতে বসে তো এবার ও বাইরের থেকে চিৎকার করছে। আচ্ছা, ওটা কি দিনের বেলা না রাত্রে বেলা? রাত্রিবেলা, আচ্ছা, আবার সেই 12টা। হুম। তখন ও প্রথমে একদম শুরুতেই ও চিৎকার করছে, ভালো হচ্ছে না কিন্তু, মাছ দে, কিছু করবো না তোকে, কিছু বলবো না। আবার বলছে দিবি না মাছ তো সব কথা শুনবো। ব্ল্যাকমেল হচ্ছে। হ্যাঁ, কখনো রেগে যাচ্ছে, কখনো ব্ল্যাকমেল করছে। যখন অনেকবার বলছে, তখন তোমাকে ওখান থেকে বলতে হবে 3 সত্য কর, তুই আমার সব শুনবি। আর 3 সত্য যখন করবে, তখন তোমাকে ওখান থেকে পুরো কথোপকথন কমপ্লিট করতে হবে। আচ্ছা, ঠিক আছে? এই কথোপকথন কমপ্লিট হলে তখন তোমাকে ওই মাছটাই দিতে হবে ছুঁড়ে। আচ্ছা, ঘর থেকে ছুড়ে দিতে হবে, ছুঁড়ে, হ্যাঁ, বাইরে ফেলে দিতে হবে। ছুঁড়ে ওই তোমার দায়রার বাইরে ওকে ছুঁড়ে দিতে হবে। সেটাও খেয়ে নেয়, মাছ গায়ে। গায়েব হয়ে যায়। আমি শাকচুন্নির একবার যজ্ঞ করেছিলাম শোল মাছ দিয়ে, যজ্ঞের মধ্যে শোল মাছ দিয়ে দেওয়ার পরেই গায়ে বুম গায়েব। এত প্রিয়। এরকম হয়, এগুলো এরকম ভাবেই কাজ হয়। শাকচুন্নির এই সাধনা খুব বড় কিছু নয়, বাট অবশ্যই একটু ভয়ানক সাধনা। তার এটাতে কারণ কোনো প্রদীপ ট্রদীপ লাগে না। না, এখানে তুমি কোনো আলো জ্বালিয়ে কিছু করতে পারবে না। এখানে কোনো প্রদীপের কোনো জায়গা নেই, শুধু ওই হাড়টা লাগে, পাখির হাড় লাগে। আচ্ছা, ওই হাড় দিয়ে তার মালাটা বানাতে হয়। আচ্ছা, ঠিক আছে? আর তোমাকে ওই আমি মরার কাপড়ের ওপরে করেছিলেন। বসেছিলাম। এবার কি এই মরাটাই আসে কিনা আমার জানা নেই, জানো তো, কারণ যার কাপড়ের ওপরে বসা যায় সেই সাবজেক্টটাও কিন্তু চলে আসে, আসতে পারে। হ্যাঁ, কারণ সেও তো অপঘাতে। সেও আসতে পারে। তবে এই ধরনের শাকচুন্নি যারা আছে, পেতনি, শাকচুন্নি, ঠিক আছে, এই ধরনের যারা আছে, এরা খুব ভালো না। জেলেরা যেরকম মেছো ভূত পালন করে, অনেকের কাছে অনেকে মেছো ভূত পায়, মানে তান্ত্রিকেরাই অনেক জেলেকে মেছো দিয়ে দেয়। কি জিনিস? মাছ ধরে দেবে তোমাকে, মানে ভূতে মাছ ধরে দেবে? ভূতে মাছ ধরে দেবে। আচ্ছা, আর তার বদলে ওকে মাছ খেতে দিতে হবে। আচ্ছা, তো সে তো নিজে ধরেই খেয়ে নিতে পারে। জানি না, এটা একটা মানে এটাই এরকমই, আচ্ছা, মেছো ভূতের সাধনা করে, ও জেলেকে মাছ দেবে। এটা কি জেলেরা সাধনা করে? অ্যাকচুয়ালি এটা খুব কম জেলেরা সাধনা করে, তান্ত্রিকেরা দেয়। যেরকম আমি কয়েকজনকে দিয়েছি মেছো ভূতের কবচ। আচ্ছা, মানে ওরা তুমি ওই ডায়মন্ডের দিকে গিয়ে আমার অনেক 2-4টে, অনেক বলা বলবে, 2-4টে ক্লায়েন্ট আছে যাদের
এই ডায়মন্ড হারবার। জাহাজ বেরোয়, এইগুলো বেরোয় না, ট্রলার গুলো, ওদের আছে। আমার মানে এরকম ওরা flight জাল আছে। ফেলে আর অটোমেটিক মাছ চলে আসে, মাছ ওঠে ওদের, প্রচুর মাছ ওঠে। কিভাবে ওঠে আমি জানি না। এর কবজ হয়, আচ্ছা, মেছো ভূতের কবজ। আচ্ছা। সেই কবজ মানে কবজ বলতে ক্রিয়া করে সবকিছু করে মেছো ভূতের কবজ দেওয়া হয়। হুম। এতে তোমার মাছ ও টানতে থাকে এবং মাছ দেবে। তো এরকম ছোট 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 অনেক সাধনা আছে, যে সাধনাগুলো যেরকম আমি একবার সাধনা করতে মানে আমার এক শিলিগুড়িতে গিয়ে হয়েছে। তোমাদের বলেছিলাম যে আমি কালপুরুষের বিশ্বাস করি না, বনদেবীরই বিষয়তেই ঢুকে আমি এই ওদের জব করে দেখাচ্ছিলাম, দেখ ভূতের ছবি তোলে, এবার ভূতের ছবি আসবে, এরকম করছিলাম। তো তখন আমি সেই দিনই রাত্রিবেলায় হোটেলে এসে শুই, তো আমি কালপুরুষের মন্ত্র পাই। বিলিভ করতামই না কখনো, পরে গিয়ে জানতে পারলাম, বুঝতে পারলাম যে কালপুরুষ সাবজেক্টটাই এরকম, এটা সাবজেক্ট আছে। তো আতপাড়া বিভিন্ন রকম সাবজেক্টে ঘরে, যা হয়তো সব নাম আমাদের কাছে বা সব সাধনা আমাদের কাছে নেই। কিছু গ্রাম্য সাধনা আছে, এবং গ্রাম্য তন্ত্র সাধনা নানা রকমের আছে, এর কোনো শেষ নেই, যে যেরকম ভাবে সেই সাধনা করেছে। গ্রাম্য বলতে সেটা গ্রামের প্রত্যেকটা দিকে জাতির, জাতিদের বিভিন্ন রকম দেব দেবী, উপদেব দেবী, অপদেব দেবী, ট্রাইবালদের একটু বেশি ট্রাইবেলদের হয়। অন্য নানা রকমের আছে। তারা বিভিন্ন জায়গাতে, যেখান থেকে এখনো খুঁজে বেড়াই, এখনো সাধনা পেলে সাধনা করি। হ্যাঁ, আমি এখনো খুঁজে বেড়াই। যেরকম আমি পাহাড় থেকে এত বড় হলুদের, কালো হলুদের পুরো গোটা গাছ নিয়ে এসেছি। মানে কালো হলুদ, কালো হলুদ লোকের কাছে তো টুকরো থাকে, এইটুকু এইটুকু কালো কালো হলুদ হলুদটা থাকে। কি জিনিস? কালো রঙের হয়, হলুদ কালো রঙের? হ্যাঁ, হলুদ হলুদ রঙের হয়, ওটা ভিতরটা কালো রঙের হয়। আচ্ছা, এই যে কর্পূরের গন্ধ ওর মধ্যে থাকে। আচ্ছা। আমার কাছে পুরো গাছটাই এত বড়, পুরো তলায় এরকম বড় চারি দেওয়া গাছ নিয়ে এসছি আমি। এটা আমাদের কিছু সাধনা সাধনা হবে। আছে, হ্যাঁ, লক্ষ্যের সাধনা হয় আচ্ছা, এই কালো হলুদের গাছ। তো এই বিভিন্ন জায়গায় তোমাকে গিয়ে শুধু সংগ্রহ করতে হবে, গিয়ে সেখানে যেরকম এই পাহাড়েতেই যেখানে আমি উঠি সেখানেতেই ভূত আছে, তুমি নিজে বুঝতে পারবে, থেকে যাবে যখন তখন বুঝতে পারবে যে এটা ভূত আছেই। আমার ভাই দেখেছে, আমরা নিচে বসে আছি, উপরে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, এবং অন্ধকার হওয়ার সাথে সাথেই তুমি বুঝতে পারবে সাবজেক্ট অ্যাক্টিভ। কোনো ক্ষতি করে না। না, কোনো ক্ষতি কারোর কিছু করেনি, বাট অ্যাক্টিভ। যেরকম রাত্রিবেলা 2-2-2:30 দিকে ঘর প্রচন্ড গরম হয়ে যায়, কেন হয় আমি জানি না। উপরের ওদের নিচে যখন আমরা ছিলাম তখন আমরা উপরে এখন তখন ওইখানে দেখেছি, মানে আমরা এখন অন্যের বাড়িতেই উঠে গিয়ে একটা আমাদের এক দাদার বাড়িতে, তো ওখানে আমি দেখেছি ঘর দুপুরবেলা মানে এতটাই গরম হয় যে তোমার কম্বল, পাহাড় দেখো, কম্বল ছেড়ে ফ্যান চালাতে হবে, এত গরম হয়েছে। এতটা গরম লাগে। তো বিভিন্ন জায়গায় তাদের আত্মার অনুপ্রবেশ বিভিন্ন রকম ভাবে হয়, বিভিন্ন রকম ভাবে মানুষ তার সাধনা করে। আচ্ছা, আমি ওনারা যে যতটা করেছি ততটা। তিন সত্যি বললে, তিন সত্যি যে বললেন, ওরা কি তারপরে আর একটা প্রমিস ছোট্ট করে? জিনিস, হ্যাঁ, একটা জিনিস করতে হয়, সেটা আর বলিনি। আচ্ছা, না মানে আমি বলছি, মানে তিন সত্যি যে বললে, আজকাল তো মানুষই তিন সত্যি রাখেন, ওনারা রাখেন। ভূতেরা দুটো জিনিস করে, এক 3 সত্যি, দ্বিতীয় একটা জিনিস খেতে দিতে হয়। এই দুটো জিনিস পর এরা কখনো নমস্কারামি করে না। আচ্ছা, সেটাই জিজ্ঞেস করছি যে মানুষরা তো তিন সত্যি বলে গীতার উপর হাত রেখেও মিথ্যে কথা বলে, ভূতেরা করেন না, ভূতেরা করে না। মানে মানুষ ভূতেরা যখন বলবে যে যখন ছাড়ানো হয়, আমি তো ছাড়াই না, এরকম ভাবে অনেকে ছাড়াই, দেখবে এখানে ওই গাছের ডালটা ভেঙে দিয়ে যা। ও যখন বলছে আমি চলে যাবো, ঠিক আছে যা, তাহলে ওই গাছের ডালটা ভেঙে, সেটা আর আসবো না। ওই গাছের ডাল ভেঙে দিল, অমুকের বাড়ির কোনা ভেঙে দিল, তো করেই, প্রুফ রেখে যায় যে আমি যাচ্ছি। প্রুফ রেখে যায়। সব শাকচুন্নি সাধনা তোমাকে কালো বস্ত্রের ব্যবহার মাস্ট, একদম কালো বস্ত্র পরে। কালো বস্ত্রের ব্যবহার মাস্ট। আর সব থেকে বেশি তুমি কপিন পরতে পারো, এর বেশি তুমি কাপড় রাখতে পারো না। কপিন ছাড়া অন্য কিছু না। আমি ওই কপিনও না পরলে ভালো, আমি এরকম ভাবে লুঙ্গিটা পরে যেতাম, আর ওখানে গিয়ে বসে টুক করে লুঙ্গিটা খুলে সাইডে ধরে আস্তে ওপেন জায়গায় আছে, কিছু আর টুক করে জড়িয়ে নেবো,
এইবার শুধু খুলে এরকম গেট খুলে এরকম সাইড দিয়ে রেখে আমি আবার জপে বসে। মানে আমার ডান দিকে আর বাঁ দিকে আমার কাপড় দুটো কাপড় রয়েছে, দুটো ধরে শুধু ঘুরিয়ে দিলেই বন্ধ হয়ে গেল। হ্যাঁ। এইভাবেও করতে পারো, কারণ যদি ব্যাপার থাকে যে হ্যাঁ ব্যাপার সবারই থাকবে, কি করে করব, শুধু লুঙ্গি ওরকম ভাবে পরে যাবে, মানে যে কাপড় কালো কাপড় গিয়ে পুরো বসবে, শুধু খুলে সাইডে রেখে দেবে, পুরো খুলে রাখতে হবে না, পুরো খুলে দুটো দুদিকে হাত দেখবে এখানে। তারপর দেখবো ব্যাস। যদি শাকচুন্নি নিয়ে চলে যায় না না, তখন গল্প হয়ে যায়। অত তোমার আসনের মধ্যে রয়েছে, ও আচ্ছা, তাহলে ঠিক আছে। কাপড়টা তো তোমার কোথাও নেই, শুধু পায়ের দুপাশে এরকম ভাবে পড়ে আছে, শুধু তুলে দিলেই বন্ধ। তো এইভাবে ওদের করতে হয়, ওইভাবে বসতে হয়, জপ ওভাবে করতে হয়। স্নান করতে পারবে না ওখানে, যতদিন সাধনা হবে ততদিন তুমি স্নান করতে পারবে না। এবং তোমার যে কোনো ধরনেরই তুমি আহার গ্রহণ করতে পারো, শুধু কারণ সেবন করতে পারবে না, আচ্ছা। কোনো নেশা করতে পারবে না, আর যে কোনো ধরনের তুমি আহার গ্রহণ করতে পারো, মানে খাওয়া দাওয়াতে কোনো রেস্ট্রিকশন? কিচ্ছু রেস্ট্রিকশন নেই। নখ কাটতে পারবে না, চুল দাঁড়িয়ে, মানে কৌর কর্ম নিষিদ্ধ, স্নান আর নিষিদ্ধ, স্নান নিষিদ্ধ, পরিষ্কার হওয়া নিষিদ্ধ। যত অপরিষ্কার তুমি, তত তাড়াতাড়ি আসবে। এরকম আমাদের ওই কর্ণপিশাচিনীতে ছিল যে ও সারা গায়ে মলমূত্র, মল মেখে মূত্র ছিটিয়ে সাধনা করতে হতো। এখানেও তোমার গায়ে কিন্তু ওই আষ্টে লোক কিন্তু তোমার পাশে দাঁড়াতে পারবে না, গালাগালি খেতে হবে। যে সাধনা করতে যাবে বাবু, তার কিন্তু এই সাবধানতা অবলম্বন করতে হবে। তোমার গা থেকে আষ্টে গন্ধ বেরোবে আর লোক গালাগালি দেবে। যাবো কেন লোকে? যতদিন সাধনা হচ্ছে ঘরেই বন্ধ থাকবে। বাড়ির লোকই তো গালাগালি দেবে, ঘরে বন্ধ থাকবে, কোথায় গরম, তো সারা ঘর গন্ধ, হ্যাঁ, ও বিভৎস আষ্টে গন্ধ হয়, সারা ঘর গন্ধ। আর ও যে বাইরে দাঁড়িয়ে আছে, ও পরিষ্কার, তুমি ওর গন্ধে বুঝতে পারবে ও কেউ দাঁড়িয়ে আছে ওখানে। এটা এতটাই ভয়ানক হয়, সারা গা হাত পার ওই গন্ধ বার করতে যে কতদিন যাবে কোনো ঠিক নেই। শ্যাম্পু করেও যাবে না, সাবান লাগিয়ে সেন্ট মেরেতেও যায় না, বিভৎস আষ্টে গন্ধ। আচ্ছা, এই শাকচুন্নি আর পেতনি কি দুটো একই ডিপার্টমেন্ট? একই। Approx এক। শাকচুন্নি, পেতনি, মেছো ভূত, এগুলো সব একই। একই ক্যাটাগরি, হুম, হুম। মেল ফিমেল এরকম টাইপ। হ্যাঁ হ্যাঁ, পিশাচ ভূত, এগুলো সব এক ধরনেরই। এরা ওই নোংরা ঘাটাঘাটি, মাছ, পিশাচ গুলো তো একটুখানি নোংরা ঘাটাঘাটি, রক্ত খায়, এগুলোর মধ্যে যায়। আর এরা মাছের মধ্যে, খাল বিল এগুলোর মধ্যে থাকে। ওরা উঠতে একবার রাস্তায় ঘোরাঘুরি করে, কিন্তু রাস্তা করে এই বিল, তারপর হচ্ছে তোমার ওই যে ভেরি, এইসব জায়গার রাস্তায় এরা ঘোরাঘুরি করে রাত্রিবেলা, সন্ধ্যেবেলাও এরা বেরিয়ে যায়। শুধু যে রাত্রে করে এরকম না, সেক্ষেত্রে সন্ধ্যেবেলা এদের গা থেকেই গন্ধ পাওয়া যায়। সেক্ষেত্রে নর্মাল মানুষ যারা যাতায়াত করে তাদের জন্য কোনো ক্ষতি তো, ক্ষতি নেই? যদি বাই চান্স মারে তো, মানুষকে মেরে ফেলে এরা। আচ্ছা, প্রচুর অ্যাক্সিডেন্ট, ঘাড় মোটকে পড়ে আছে, সব এদের গল্পের জন্য তো। বিলেতে মাথার নিচে পা উপরে করে পড়ে আছে বডি, সব এগুলোই শাকচুন্নিদের কাজ। নাকি তো পুকুরে ডুবে মারা যাচ্ছে। শাকচুন্নিদের কাজ। এই যে টেনে নিয়ে চলে যায় এক একটা পুকুরে, ভূত পুকুর নাম পড়ে যায় দেখবে এখানে, হ্যাঁ, হ্যাঁ। এই শাকচুন্নিদের কাজ। শাকচুন্নি আছে ওখানে, এরাই তো করে। এটা খুব ভালো কিছু নয়, এরা প্রাণ নেওয়ার জন্য, প্রাণঘাতী এরা। সাধনাটা করা শুধু ওই ক্রিয়াটার জন্যই সাধনা করা, অ্যাকচুয়ালি আর কোনো কাজের নয় তো এরা। ওই ভূতকে ও মারবে, ওটা হচ্ছে ওর কাজ। ওই আত্মা, ওই ভূত প্রেত বা ওই এনার্জি, যে নেগেটিভ এনার্জি আমি দেব, সেটাকে ও ডিস্ট্রয় করবে। সেটা যে ধরনেরই নেগেটিভ এনার্জি হোক, ও ডিস্ট্রয় করবে। ও ওই নষ্ট, অন্য কোথাও আর সেটাকে দেবে না, এটাই ওর কাজ। ওই জন্যই তোমাকে এই শাকচুন্নি সাধনা করতে হয়। আর কালা জাদু তো অনেক সাধনা করতেই হবে তোমাকে, বিভিন্ন অধ্যায় আছে, বিভিন্ন অধ্যায় বিভিন্ন রকম সাধনা তোমাকে করতেই হবে। ভূত প্রেত আছে, অনেক ভৌতিক ব্যাপার আছে, যাদের সাধনা, অনেক বড় বড় প্রেত আত্মা আছে,
যাদেরকে কন্ট্রোল করার জন্য তোমাকে আরো অনেক বড় বড় সাধনা করতে হবে। শ্মশান সাধনা আছে, যে শ্মশানে তুমি ক্রিয়া করতে পারবে তার জন্য একটা সাধনা আছে, শ্মশানে তুমি সাধনা করতে পারবে তার জন্য একটা সাধনা আছে। আচ্ছা, শ্মশানেতে সাধনা করতে পারো, শ্মশানে যদি তুমি সুরক্ষিত থাকো তার জন্য যন্ত্রম করে গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসতে হয়, লেবুর রস দিয়ে যন্ত্রম বানাতে হয়, সেই যন্ত্রম বট গাছের তলায় পুঁততে হবে। তাহলে এমন তোমাকে শ্মশান বুঝতে হবে যে শ্মশানে বট গাছ আছে। যেখানে আপনি যক্ষিণী সাধনা হ্যাঁ। করেছিলেন, বটযক্ষিণী। বটযক্ষিণী সাধনা, ওই বট গাছের তলায় ওই যন্ত্রম লেবু দিয়ে লেবুর রসের যন্ত্রম অঙ্কন করে পুঁতে দিয়ে আসতে হবে, যাতে আত্মারা তোমাকে কোনোভাবেই কোনো ক্ষতি না করতে পারে। ডিস্টার্ব তো করবেই, ক্ষতি না করতে ডিস্টার্ব করবে, ক্ষতি না করতে পারে। তাই কিন্তু আজকে আমি এত সৎসাহস নিয়ে যখন তখন যেখানে ইচ্ছা বেড়ে যাই। হুম। তার একটাই কারণ, তোমাকে এই সাধনাগুলো করতে হবে। সাধনা প্রচুর প্রচুর রকমের সাধনা আছে। আজকে শাকচুন্নি সাধনা, কথার পৃষ্ঠে কথা উঠে গেল বলে আজকে লোক জানলো শাকচুন্নির সাধনা হয়। সেটাই। গুয়ে বাবলা গাছের এগুলো ভূত সাধনা আছে, ওই গুয়ে বাবলা গাছের তলায় বসেই, বুঝেছো? আর ওইখানে মল ত্যাগ করে করে তোমাকে সাধনা করতে হবে। ভূত সাধনা, ভূত সাধনা আছে, ওই গুয়ে বাবলা গাছের তলায় বসেই তোমাকে সাধনা করতে হবে। শ্যাওড়া গাছের ওপর চড়ে সাধনা আছে। তো এই বড় ভয়ানক জিনিস আছে, বিভিন্ন রকম ভাবেই তুমি সাধনা করতে পারো, কারণ এগুলো সব হঠযোগীর মধ্যে পড়ে, মানে অনেকটা সাহস দেখিয়ে তোমাকে করতে হবে। বিরাচার সাধনা, বিরাচার সাধনা। অ্যাকচুয়ালি কালা জাদুর একটা অধ্যায় হচ্ছে বিরাচার সাধনা। ওই তোমাদের সেদিন মনে আছে তো, দুটো আচার নিয়ে হচ্ছিল, উত্তরায়ণ দক্ষিণায়ন, তো আগামতন্ত্র নিগমতন্ত্র, তো সের মধ্যে বিরাচার সাধনা পড়ে। আচ্ছা মহারাজ, একটা জায়গায় শুনছিলাম আমাদের যে ঋষি নারদ মুনি ইন্দ্রর কাছে গিয়ে কিছু একটা বলেছিলেন, তন্ত্র নিয়ে কিছু আলোচনা করেছিলেন, সেটা থেকে ইন্দ্র জাল তৈরি হয়েছিল। এই ঘটনাটা কি? তন্ত্রোক্ত ভাবে দেখো, সব দেবদেবী তন্ত্র শক্তি ধারণ করে রাখতেন, সব সব দেবদেবী। দেবদেবী। আচ্ছা, নারদ মুনি ছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, উনি তন্ত্র করতেন। তার কাছে সবকিছুর উত্তর ছিল। আচ্ছা, যিনি সবার কথা এদিক থেকে ওদিক করতেন বলে? না, আচ্ছা, তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, ঋষি মধ্যে মহর্ষি নারদ মুনি, তোমাকে বুঝতে হবে কি নামে সম্বোধন করা হয়। মহাঋষি, মহর্ষি, দেবাদিদেব, মহাদেব, আর কাউকে কিন্তু সেই সম্বোধন হয় না। না। তো এই যে সম্বোধন, তো তিনি সেটাই অত বড় জ্ঞানী। তিনি ইন্দ্রকে কথার পৃষ্ঠের জালে জড়িয়ে তার শক্তি বার করেন। আচ্ছা, এবং তার তন্ত্রোক্ত বিষয় যখন বার হয় এবং তার কথার জালেতে সে জড়িয়ে এটা বার করে, তখন সেটি বৃক্ষেতে পরিণত হয়। আচ্ছা, সেই তন্ত্র শক্তিটা বৃক্ষেতে পরিণত হয়। আচ্ছা, সেই থেকেই এই ইন্দ্রজালের সৃষ্টি। এবং এটি মহাজালের সমুদ্রের তলাতেই এটা তৈরি হয়। সমুদ্রের তলাতে যে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সবই মহাশক্তির মধ্যে পড়ে। আচ্ছা। এবং এই ইন্দ্রজাল এবং কল্পবৃক্ষ, এই মহাবৃক্ষ এবং এটা মহাজালের মধ্যে পড়ে। সেই জন্য ইন্দ্রজাল, ব্রহ্মাজাল, বিভিন্ন রকম মায়াজাল, বিভিন্ন জাল তৈরি হয়েছে, যে জালগুলোর মধ্যে নিজস্ব ভাবে তোমার মহাশক্তি লুকায়িত আছে, যার মধ্যে দিয়ে লক্ষ্মীকেও তুমি, মানে এর মধ্যে আকর্ষণের শক্তি লুকোনো আছে, যার মধ্যে দিয়ে তুমি যে কোনো জিনিসকে আকর্ষণ করতে পারো। প্রেতকেও আকর্ষণ তুমি কিন্তু ইন্দ্রজাল দিয়ে করতে পারো, আবার লক্ষ্মীকেও। লক্ষ্মী তো সব থেকে ডেঞ্জার দেবীদের মধ্যে, জানো তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা বলি, আমরা সবাই বাড়িতে পুজো করি, আপনার মুখেই শুনেছি যে সব থেকে কঠিন উনি। সব থেকে ডেঞ্জার দেবী হচ্ছে মা লক্ষ্মী। এর মতন ডেঞ্জার দেবী আর কেউ নেই। খুব কঠিন সাধনা, সব থেকে কঠিন আর সব থেকে ভয়ানক দেবী। সেই কারণেই ঘরে ঘরে তাকে পুজো করা হয়।
অন্য দেবদেবী কিন্তু দেখবে এখানে অনেক শান্ত, অনেক ভালো। আর লক্ষ্মী বড় ডেঞ্জার, একটু এদিক ওদিক বাসনের আওয়াজ পর্যন্ত সহ্য হয় না তার। লক্ষ্মী পুজোয় কোনো কাঁসার বাসন, কোনো ঘন্টা, কিচ্ছু নয়, কেন? শান্ত। এত মাথা গরম, তোমার মাথা গরম থাকলে আর কেউ একটু পুপা করলে দেবে, ওই টুটা করতে দেবে না, এত মাথা তার গরম। শুধু জোকার দেবে আর ব্যাস, শঙ্খ বাজা, জোকার দে, তারপরে তুই থেমে যা, তার বাইরে কিছু করবি দেবে কেন, তোকে বাড়ি ছেড়েই চলে যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রতে মহালক্ষ্মীকেও ইন্দ্রজাল দ্বারা টেনে আনা সম্ভব। আচ্ছা, তো তার যখন বাণী নিঃসৃত হয় সেটা বৃক্ষতে পরিণত হয়। আচ্ছা, সেই বৃক্ষ থেকেই সেটা ইন্দ্রজালে চলে যায়। আচ্ছা। তো সবকিছুরই নিজস্ব নিজস্ব করে শক্তি সব বিভিন্ন জিনিসের মধ্যে দেওয়া যেরকম রয়েছে। রুদ্রাক্ষ, ওটা রুদ্রের চোখ অশ্রু বলা থেকে। হয়, কিন্তু রুদ্রের চোখের জল থেকে সৃষ্ট হয়েছে এটা, তাই এটা রুদ্রাক্ষ। কিন্তু প্রশ্ন আমাদের হেভি। আজকের ছোট্ট একজনের পডকাস্টের প্রশ্নে আমার মাথায় প্রশ্নটা জাগলো, আর তার সঙ্গে এটাও, যদি শিবের চোখের জল থেকেই রুদ্রাক্ষের আবিষ্কার হয়, তাহলে কি রুদ্রাক্ষ শিব আর আগে ধারণ করেনি? সেটাও ঠিক। দ্বিতীয়, আচ্ছা আমাদের শূন্য কে আবিষ্কার করেছে? সেটাই তো। শূন্য আবিষ্কার করেছে। শূন্য যদি এত পরে আবিষ্কার হয়ে থাকে, তাহলে গান্ধারীর 100 খানা সন্তান গুনলো কি করে, আর রাবণের 10টা মাথা গুনলো কি করে? একদম তাই, একের পর শূন্যই তো। শূন্য আবিষ্কার অত পরে হলো, তাহলে এদেরটা গুনলো কি করে? দারুণ দারুণ প্রশ্ন। তার প্রশ্নতে আমার প্রশ্ন জাগলো এটাই, শিবের চোখ থেকে যদি রুদ্রাক্ষের আবিষ্কার হয়, তাহলে শিব কি আগে রুদ্রাক্ষ পড়েনি? সেটাই, শিব তো সবসময় রুদ্রাক্ষধারী। ঠিক, এগুলো আপনাদের কাছেও প্রশ্ন রইল, মহারাজ আমাকে করছেন, আমার কোনো আইডিয়া নেই। যদি আপনাদের মধ্যে কেউ মহাজ্ঞানী হন, তাহলে এই প্রশ্নের উত্তর দেবেন, কারণ আমার কাছে এর কোনো উত্তর নেই আপাতত। না সত্যি প্রশ্নটা অবশ্যই মানে মাথায় আসার মতোই। হ্যাঁ, আমার প্রশ্নটা মাথায় এসছে, আমি উত্তর খুঁজে পাইনি, তাই সবার কাছে প্রশ্ন করলাম। একদম সবার কাছে প্রশ্ন রইল এটা। যাক, আজকে একটা নতুন মানে যেটাকে আমরা কোনোদিন ভাবিনি, প্রবাদের মধ্যে বলে এসেছি, শাকচুন্নির মতো দেখতে শেওড়া গাছের পেতনি এসছে, এটারও যে সাধনা শেওড়া হয়। গাছে পেতনিই থাকে, সত্যি হ্যাঁ। পেতনিই থাকে। শাকচুন্নি গুয়ে বাবলায়, জলাশয়ের গুয়ে বাবলায়, আর এমনি অবস্থায় পেতনি থাকে শেওড়া গাছে। সেটাই, মানে এই প্রবাদের মধ্যে শোনাগুলো যে সত্যি ঘটনা, আর এটা যে সাধনা হয়, সেটা মানে আজকে জানলাম। পেতিনী সাধনাও হয় তো, ভূতিনী সাধনা, পেতিনী সাধনা, এদের সবার সাধনা হয়। একদম, এটাও পরে নিশ্চয়ই আরো কোনো এপিসোডে শুনবো। আজকে সবই একই দিনে শেষ করে দিলে তো আমাদের দর্শকরা আপনার সাধনা শুনতে খুবই ইচ্ছুক, কিন্তু একদিনে শেষ করে দিলে আমরাও শেষ হয়ে যাব। এই সাধনাগুলোর ঘটনা খুব বেশি কিছু নেই, কিছু ভৌতিক রিপিটেডলি একই রকম ঘটনা ঘটেছে। এখানে দেবীদের বা ওই ধরনের সাধনা যেরকম তোমার মারধর চলে, এখানে কিন্তু সেটা নেই, কারণ তুমি গন্ডি করে বসেছো, এ ঢুকবে না এই গন্ডির ভিতরে। সেই জন্য বললাম না যে আমার কাপড় তুমি বলে নিয়ে যাবো, তো আমার আসনে আছে, ও আমাকে ধরতে পারবে না। ওই গন্ডি করে বসেই এটা তোমাকে, আমি সিকিউর, আমার মাইন্ড ডাইভার্ট হওয়া চলবে না, ওখান থেকে বেরোনো চলবে না, ওখান থেকে বেরোনো চলবে না। ভোরের আলো ফুটবে, তুমি তারপর বেরোবে। সেটাই। দেখ, আজকে প্রশ্নটা রইলো, যে প্রশ্ন আমি করেছিলাম মহারাজকে, যে মালাটা কিসের, বলেছেন কিন্তু একটা পাখির হাড়ের মালা। আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি, এবার প্রশ্নটা রইলো মালাটা কিসের। কোথা থেকে শুনছেন ঘটনা বা আমাদের পডকাস্ট নিশ্চয়ই জানাবেন, ভালো লাগলে লাইক, আর যদি একটু বেশি ভালো লাগে তাই সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর শেয়ারটা একটু করে দেবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ। সত্যটা ভয়ঙ্কর।